তো আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি ক্যামেরা আছে? আমি তো অত নাম ধামও তখন জানতাম না। আমি বললাম, একটা আশা পেন্টেক্স ক্যামেরা আছে। আচ্ছা। সেটা আমার এক দাদার থেকে নেওয়া। সে আমাকে হেল্প করেছিল। আমি বললাম, তোকে একটা ইন্টারভিউ আছে, তুমি ক্যামেরাটা অন্তত দাও। বললো, তুই তো ছবি তুলতে পারিস? আমি বললাম, শিখে নেবো, তুমি দাও না। প্রথম দিন যেটা হয়েছে, আমাকে অলোকদা বললেন যে তুমি একটু যাও কলকাতা শহরে বেরো, ছবি তুলে এসো। ফিল্ম আছে? তাহলে হ্যাঁ ফিল্ম আছে। কিন্তু ফিল্ম তো আমি ভরতে পারি না, ফিল্মটা তো রোলটা লাগাতে পারি না, আমি কাউকে বলতে পারছি না। এবার না প্রতিটা ফটোগ্রাফার আমার দিকে মানে এটা মানে মানে আমি কি ভূত না আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি, সব দেখছি আমাকে। ভয় পেয়ে গেল, কি কিছু ভুল করলাম নাকি? মানে আমি যা ফার্স্ট ডেট আমার, কি ভুল করলাম? মানে তুমি এক্সপোজড হয়ে গেছো যে তুমি নভিস এখনই নবি, আমার কোনো ইন্টারেস্ট ছিল না ছবি তোলার ক্ষেত্রে। দেখলাম খুব জটিল ব্যাপার অ্যাকচুয়ালি, অ্যাপারচার শাটার। যেহেতু আমি ছবি আঁকতাম, আমার একটা বেসিক কম্পোজিশন সেন্স ছিল অ্যাকচুয়ালি। আজ থেকে 10 বছর আগের কোনো ছবি যদি তুমি তোমার সামনে তুলে ধরা হয়, তুমি বলতে পারবে এক্স্যাক্টলি ওই মোমেন্টে কি ঘটছিল, আশপাশটা কিরকম ছিল? এটা কি সত্যি? সত্যি, মানে তোমার হুবহু মনে মানে আছে? প্রতিটা ছবি, ধরো আমি যদি 10,000 ছবি তুলে থাকি, প্রতিটা মোমেন্ট আমার মনে আছে। একটা ছবি যেটা মাদার টেরেসার একটা ছবি, আচ্ছা। এটা একটা খুব অদ্ভুত ঘটনা হয়েছে, ওটা আমার টার্নিং পয়েন্ট লাইফের। পরের দিন মাদার টেরেসার মোস্ট বার্থডে ছিল বা কিছু একটা ছিল, তো অভিষেক কি করলো, ওই পেজ ওয়ানের মাঝখানে এরকম লম্বা করেই মাদারের ছবিটা দিয়ে দিল। তখন আমাকে উষা বলে যে ভদ্রমহিলা ছিল নিউজ এইটা, বলে এই তোমার পুরো ভাগ্য খুলে গেছে, মালিক তোমার ফ্যান হয়ে গেছে। এই যে ছোটবেলায় তোমাকে তোমার বাবা গল্পগুলো বলতো, বা ছোটবেলায় যে তোমার মেমোরিগুলো আছে, এই ছোটবেলার ইনফ্লুয়েন্স কি কখনো তুমি ফিল করেছো যখন তুমি ছবি তুলছো? 200%। আমার বড় হওয়া শহর, ছোট্ট শহর, সেখানে আমি রিক্সা দেখেছি, সাইকেল দেখেছি, কয়েকটা তখনকার সময় অ্যাম্বাসাডার। হাওড়া স্টেশনের পর থেকে যে ইডেন গার্ডেনে পৌঁছলো, সেটা ছিল আমার কাছে একটা রোমাঞ্চকর জিনিস। তো আমি প্রথম যেটা এনকাউন্টার হলাম শহরটার সম্বন্ধে, শহরটাকে দেখে, একটা বিশাল ব্রিজ, এত বড় একটা ব্রিজ, মানে এটা কলকাতা। শহরটাকে তুমি কিভাবে বদলাতে দেখছো? বদলাতে দেখছি, দেখো আমি যেহেতু একজন ফটো জার্নালিস্ট ছিলাম, পলিটিক্যালি একটা ইভলিউশন হয়েছে, কালচারালি একটা ইভলিউশন হয়েছে, সেটা খারাপ ভালো, ভালো খারাপ মেশানো। কিন্তু যেটা আমাকে সব থেকে পেইন দেয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কলকাতা খুব আগে এস্থেটিক্যালি থাকতো অ্যাকচুয়ালি, এখন সেটা খুব ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। তো একটা ব্রিগেডে একটা মিটিং হয়েছে 2017 সালে, তার হোর্ডিংটাও বেঁকে বেঁকে ঝুলছে অ্যাকচুয়ালি। ইটালিয়ানরা যখন আমার একটা এক্সিবিশন করেছিল, ওরা বলেছিল তোমাদের শহর 300 বছর, আমাদের ওখানে ম্যাক্সিমাম শহরই 1000 বছর, এবং আমরা ওয়েল প্রিজার্ভ করি। তোমরা 300 বছরের শহরকে প্রিজার্ভ করতে পারছো না। আর্টিস্ট হওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট উপকরণ কি? অর্গানিক হতে হবে, নট একাডেমিক। আচ্ছা, বই পড়ে আর্টিস্ট হওয়া যায়। নমস্কার, টি4 টেলস পডকাস্টের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমাদের গেস্ট রাজীব দে। রাজীব দা একজন ভীষণ ইন্টারেস্টিং মানুষ। উনি কলকাতা শহর তথা ভারতবর্ষের একজন বিশিষ্ট চিত্র সাংবাদিক। কাজ করেছেন দ্য টেলিগ্রাফ এবং দ্য স্টেটসম্যানের মতো নিউজ পেপারের সাথে বহু বছর। রাজীব দা আজও কলকাতার অলি গলি রাজপথের ছবি তোলেন এবং প্রতিদিন এই শহরটাকে আরেকটু বেশি করে ভালোবেসে ফেলেন। আজকের গল্পটা একটু বড় হতে চলেছে। রাজীবদার ফটোগ্রাফির প্রতি ভালোবাসা, রাজীবদার কলকাতার প্রতি ভালোবাসা এবং ওনার ফটো জার্নালিজমের অভিজ্ঞতা নিয়ে একটা জমজমাট এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। 35 বছরের তোমার জার্নি, আমি শুরু করতে চাই শুরু থেকে। হাউ ডিড ইট অল বিগিন? অ্যাকচুয়ালি আমার জন্ম চন্দননগরে, বড় হওয়া চন্দননগরে। তো আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম। আচ্ছা আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হব। আচ্ছা। তো আস্তে আস্তে ক্রিকেট খেলা শুরু করি ক্লাস 5-6 থেকে। তারপর ক্রিকেট নিয়েই সব ভাবনা চিন্তা ছিল। ক্রিকেটটাই তখন মানে পড়াশোনার বাইরে ক্রিকেটটাই হচ্ছে স্বপ্ন। আর তার সাথে ছবি আঁকতাম, যেরকম সবাই আঁকে, বাড়ির লোকেরা একটা টিউশনে দিয়ে দেয় ছবি আঁকা, পাড়ার একজন দাদার কাছে ছবি আঁকতাম। এই চলছে ক্রিকেট স্বপ্ন, ক্রিকেট নিয়ে অনেক ঘোরাঘুরি করছি। প্রথম একটা অল বেঙ্গল সিলেকশন হলো, তাতে চান্স পেয়ে গেলাম। আচ্ছা। তখন আমি ক্লাস 6-এ পড়ি। ক্রিকেট ট্রেনিংটা কলকাতায় ক্লাব হাউসে হতো, সিএবিতে হতো, মানে ইডেন গার্ডেনে হতো, ওটা সিএবি অর্গানাইজ করেছিল। তো বাবা প্রত্যেক দিন সপ্তাহে 4 দিন
চন্দননগর থেকে আমাকে ইডেন গার্ডেনে পৌঁছে যেত। আচ্ছা। এবং সকালের ট্রেনটা ধরতাম 3:14 ট্রেন। বাপরে। মানে 6টায় ওখানে রিপোর্টিং ছিল, 6টায় ওখানে ঢুকতে হবে। এবার এই ট্রেন থেকে হাওড়া স্টেশনের পর থেকে যে ইডেন গার্ডেনে পৌঁছানো, সেটা ছিল আমার কাছে একটা রোমাঞ্চকর জিনিস। কারণ আমি আমার বড় হওয়া শহর, ছোট্ট শহরে, সেখানে আমি রিক্সা দেখেছি, সাইকেল দেখেছি, কয়েকটা তখনকার সময় অ্যাম্বাসাডার, আর কিছু নেই। কিন্তু আমি প্রথম যেটা এনকাউন্টার হলাম শহরটার সম্বন্ধে, শহরটাকে দেখে, একটা বিশাল ব্রিজ। এই ব্রিজটা দেখে আমি মানে জাস্ট মানে মানে কি বলবো, অভিভূত অ্যাকচুয়ালি। এরকম ব্রিজ হয়, এত বড় একটা ব্রিজ, মানে এটা কলকাতা। তো ব্রিজের উপর দিয়ে ট্রাম যাচ্ছে, আমরা একটা 12A বলে একটা বাস ছিল, সেই বাসটা আকাশবাণীর পাশ দিয়ে যেত, আমরা ওই বাসটায় উঠে ওই আকাশবাণী সেবে নেমে পড়তাম। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল ইডেন গার্ডেন। সেই ব্রিজ এবং তার ব্রিজের মধ্যে দিয়ে প্রচুর ট্রাম যাতায়াত করছে। তো এবার এই যে জার্নিটা আমাদের সপ্তাহে 3 দিন 4 দিন, বাবা কি করতেন, সে কলকাতার ইতিহাস সম্বন্ধে আমাকে খুব ইনফরমেশন দিতেন। এই ব্রিজের আগে কি ব্রিজ ছিল, এই ব্রিজ কবে তৈরি হলো, এই ট্রাম কবে কলকাতায় এলো, ট্রামও দেখিনি কখনো। তো আমি জাস্ট মানে মানে ফল ইন লাভ সেই চাইল্ডহুড ডেজে। আচ্ছা। তারপর তো ক্রিকেট 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 চলছে। তো কলেজে ভর্তি হলাম, কলেজ বেরিয়ে গেলাম, তখনও ক্রিকেট, কলকাতায় আসতাম খেলতে। কিন্তু আমার ওই প্রথম যখন আসতাম ছোটবেলায়, আর সেই ভোরবেলার আলো পড়তো কলোনিয়াল সব বিল্ডিংগুলোতে, ডালহাউসি, মানে ইট ওয়াজ ফ্যাসিনেটেড অ্যাকচুয়ালি। মানে এটা আমাকে পুরো মানে একদম মানে সোলে আমাকে টাচ করলো, যে এরকম হয় যে এত। আর বাবা যেটা করতো, তার সাথে সাথে বসে বসে এই রাইটার্স বিল্ডিং এর গল্প বলতো, রাইটার্স বিল্ডিং কি ছিল অ্যাকচুয়ালি, গভর্নর হাউস কি ছিল, তারপরে নানান সমস্ত কলোনিয়াল যে বিল্ডিং গুলো ছিল বা এখনো যেগুলো আছে অ্যাকচুয়ালি, সে সম্বন্ধে অনেক ব্রিফ হিস্ট্রি বলতো আমাকে। মানে তুমি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে 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 আসে। আর ওই যে ভোরবেলার যে আলোটা, ওই আলোটা আমাকে না মন্ত্রমুগ্ধের মতো, আমি দেখতে বাসের জানলার ধারে বসতাম, দেখতে দেখতে আসতাম। ওই আমার কলকাতা নিয়ে আমার প্রথম প্রেম বলতে পারো। আচ্ছা। তো তারপর তো ক্রিকেট 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 ক্রিকেট। তো হঠাৎ কি হলো, একদিন এই ক্রিকেট খেলা চলাকালীন, এই তখন আমি কলকাতা ফার্স্ট ডিভিশনেই খেলি। তো একদিন আমার চন্দননগরে এক বন্ধু, তখন আমাদের একটা বন্ধুদের গ্রুপ ছিল, বন্ধু কাম দাদা অ্যাকচুয়ালি, তারা সবাই ছবি তুলতো। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখতাম যে আমার কোনো ইন্টারেস্ট ছিল না ছবি তোলার ক্ষেত্রে। খুব দেখলাম খুব জটিল ব্যাপার অ্যাকচুয়ালি, অ্যাপারচার, শাটার, ওরা সব গল্প করতো অ্যাকচুয়ালি। তো একদিন কি হয়েছে, আমার এক দাদা কাম বন্ধু, তার বাড়িতে গেছি, গিয়ে দেখছি তার একটা অন্ধকার ঘরে সে কি সব করছে। তা এলাম কি হচ্ছে এগুলো, বললো ছবি প্রিন্ট হচ্ছে। তো দিদির ছবি প্রিন্ট হচ্ছে। তাই বললো, তাহলে কিসে প্রিন্ট করছো? আমি এমনি জিজ্ঞেস করেছি। বললো পেপারে। পেপার আছে, আমি অনেকগুলো প্রিন্ট করবো, আমি দেখবো, আমি তার পেপার কিনে নিয়ে আসি। আমি জানি A4 পেপারে প্রিন্ট হয়, আচ্ছা আচ্ছা। আমি নর্মালি ওইসব পেপারে প্রিন্ট হয় না, ফটোগ্রাফি আলাদা পেপার আছে, মানে আমি কিছুই জানতাম। হ্যাঁ, বুঝতে পারছি, তোমার কোয়েশ্চেনটা শুনেই বুঝতে পারছি যে তুমি কিছুই জানতে না ব্যাপারটা। হ্যাঁ, ফটোগ্রাফি ব্যাপারে কোনো মানে আমার এই ছিল। তো ওই যে ডার্ক রুমে সেদিনকে ঢুকলাম, একটা লাল আলো জ্বলছিল, আর একটা বড় ট্রে ছিল, তার মধ্যে কেমিক্যাল রাখা আছে। তো ওই দাদা কি করলো, ওই এনার্জারে সব কিসব করলো আলো দিয়ে, তারপর একটা পেপার কেমিক্যালের মধ্যে ছুঁড়ে দিল। আচ্ছা। পেপারটা। আচ্ছা। এবার আমি দাঁড়িয়ে দেখছি, কিন্তু এবার দেখতে দেখতে দেখলাম ওই পেপারটার উপরে আমার দিদির ছবিটা আস্তে 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 ভেসে উঠছে। আচ্ছা। মানে ওই যে কলকাতায় প্রথম দেখেছিলাম, যেরকম আমাকে মানে আপ্লুত করেছিল, আর এই দিদির ছবি ভেসে আসাটা, মানে আমার কাছে মনে হলো যে এটা আমার আমার জিনিস। তুমি ইমিডিয়েটলি কানেক্ট করেছো? একদম সঙ্গে সঙ্গে আমি এটা করবো, আমি এটা পারবো। আমি ক্রিকেট আর খেলবো না, কিন্তু আমি ক্রিকেট তখন ভালোই খেলছি অ্যাকচুয়ালি, মানে এটা আমাকে বেশি টানছে তখন। আচ্ছা। ওই যে আস্তে আস্তে ফেড ফেড হতে হতে ছবিগুলো, পুরো ছবি ওটা এসে গেল দিদির ছবি। আর আমার দিদিকে খুব সুন্দর দেখতে ছিল, মানে একদম জাস্ট মানে অসাধারণ একটা ইমেজ আমার কাছে সামনে এলো অ্যাকচুয়ালি। তা আমি অবাক হয়ে ভাবলাম, এরকম ভাবে ছবি হয়। কিন্তু আমি ছবি আঁকতাম, ওয়াটার কালারে আঁকতাম, কিন্তু এটা যে ফটোগ্রাফি করে এভাবে ছবি আসছে ভেসে, এটা আমার কাছে একদম ফ্যাসিনেটেড। মানে আমি
মানে একটা দুর্দান্তভাবে কানেকশন ফিল করলাম যে আমি এটা করব, আমি এটা পারবো, অ্যাকচুয়ালি করার থেকেও আমি পারবো এটা, এটা আমার বিষয় আমি মনে করলাম। আমি তার পরের দিনই আমার এক বন্ধুর ক্যামেরা ছিল, আমার ক্যামেরাটা দিয়ে দে, আমি কিন্তু কিচ্ছু জানিনি। আচ্ছা। সেই ক্যামেরাটা নিয়ে আমি দেখতে শুরু করলাম অ্যাকচুয়ালি। সেটা ছিল জেনিথ বলে একটা ক্যামেরা ছিল, রাশিয়ান ক্যামেরা। জেনিথ। জেনিথ তো আচ্ছা। কম দামের ক্যামেরা ছিল তখন, তো সেই সময় দাম ছিল 1200-1400 টাকা। আচ্ছা। কিন্তু আমি যখন লুক থ্রু করছি ক্যামেরাটা দিয়ে, মানে আমি না একটা অদ্ভুত কানেকশন ফিল করছি। ওই ভিউ ফাইন্ডার দিয়ে আমি লুক করছি, আর মনে হচ্ছে যেন আমি অনেক কিছু দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। হুম। আমি কিন্তু কিচ্ছু ক্যামেরা কখনো ধরিনি হাতে করে, কিন্তু আমার সব বন্ধু বান্ধবই ছবি তুলতো। কিন্তু আমি ওই যে দেখা এবং লুক থ্রু করা ক্যামেরা দিয়ে, এটা আমাকে অবাক করেছিল অ্যাকচুয়ালি, যে এভাবে দেখা যায়। মানে এরকম শাটার টিপলে একটা ছবি আসে, এই ছবিটা আবার ওভাবে কেমিক্যালে দেয়, এত বড় করে ভেসে ওঠে। মানে এই পুরো জার্নিটা আমার কাছে খুব খুব টাচ করে গেল। আচ্ছা। আমি রোজ দুপুরবেলা, ওই বন্ধু তখন চাকরি করতো, হুম। সে বন্ধু আমার এখনো বন্ধু। তো ওই বন্ধুর ক্যামেরাটা, তখন ও চাকরি করতো, ও বাড়িতে মানে ক্যামেরাটা থাকতো বাড়িতে। আমি ওই দু একটা ফিল্ম কিনতাম, কিনে ছবি তুলতে বেরোতাম। পরে চন্দননগরেই সাইকেল নিয়ে বেরোতাম, দু একটা ছবি টবি তুলতাম, ডেভেলপ করতাম। সে ডেভেলপগুলো দেখলাম, পরে ভালো আসেনি। এই করতে 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 তো হঠাৎ আমার টেলিগ্রাফের সাথে একটা কানেকশন হলো, টেলিগ্রাফ নিউজ পেপারের সাথে। কি করে? সেটা হচ্ছে আমাদের পাড়ারই একজন, মানে একটা মাংসের দোকান আছে, আচ্ছা। তার নাম রফিক দা। আচ্ছা। রফিক দা বলছে, রাজীব তুমি তো ক্রিকেট খেলো, তো এখন কি করছো? আমি বললাম, এখন তো কিছু করছি না, ক্রিকেট খেলা হঠাৎ আমি চোট পেয়েছি, আমি ছেড়ে দিয়েছি। বলছে, ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি যে ছবি আঁকতে আমাকে বলছো, হুম হুম। তুমি, আমার বন্ধু আছে ক্লাসমেট। কে তোমার ক্লাসমেট? আমি তখন জানতাম না। আরে এমজে আকবর আমার ক্লাসমেট। আচ্ছা। হ্যাঁ, আমরা একসাথে পড়াশোনা করেছি, তুমি, আমি লিখে দিচ্ছি, তুমি দেখা করো। আচ্ছা। তো রফিক দা আমাকে চিঠি লিখে দিল একটা, লিখে দিয়ে আকবরকে, আকবর, এমজে আকবরের কাছে ঘরে গেলাম, আনন্দবাজার অফিসে। আমি কিছু পেন্টিং নিয়ে গেছিলাম তখন, যে ছবিগুলো আঁকতাম। বলে, বা তো সুন্দর ছবি এগুলো, আচ্ছা ঠিক আছে দাও তুমি, আমি একটু ব্যস্ত আছি এখন, তুমি আমাকে, আমার সাথে নেক্সট মাসে দেখা করো। আচ্ছা। তো আমি, এটা হচ্ছে তোমার 88-এ আমি ডিসেম্বরে গেছি, আমাকে হুম। 89-এ আসতে বললো, তখন ডিসেম্বরের হুম। শেষ দিকে অ্যাকচুয়ালি। তো আমি ফার্স্ট উইক অফ জানুয়ারি, বললো পেন্টিংগুলো আমার নিয়ে এসো। তা আমি নিয়ে গেলাম পেন্টিংগুলো। বললো, দেখো আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম, মানে আর্টিস্ট ডিপার্টমেন্টে হাউসফুল, কোনো আচ্ছা। ভ্যাকেন্সি নেই, তুমি ছবি তোলো আমাকে বলছে। আমি বললাম, ছবি তুলি না, তবে দু একটা ছবি তুলেছি, কিন্তু সেটা মানে কিছুই নয় হুম। অ্যাকচুয়ালি, কিছু জানিও না আমি। বলছে, ঠিক আছে, ও শিখে যাবে, কোনো অসুবিধা নেই, তুমি ছবি আঁকতে যখন জানো ও শিখে যাবে। বললো, আমাকে টেলিগ্রাফে বলো তুমি 6 মাস এখানে একটা ট্রেনিং নাও। আমি, আমার সেই সময় চিফ ফটোগ্রাফার ছিলেন অলোক মিত্র। আচ্ছা। তো অলোককে আমি বলে দিচ্ছি, তুমি ওখানে ট্রেনিং নাও, 6 মাস শেখো, তারপর আমি দেখে নিচ্ছি কিভাবে কি করা যায়। তো আমি প্রথম যেদিনকে আমি ট্রেনিং এ ঢুকলাম অ্যাকচুয়ালি, অলোক দা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো, যে যেহেতু আমি এমনি আকবরের কাছ থেকে এসেছি আর কি। বলে, হ্যাঁ হ্যাঁ তুমি শেখো শেখো, কিন্তু আমি যে কিছুই জানি না এটা আমি বলতে পারছি না actually। মানে ফার্স্ট ডেতে মানে তখন তুমি মোর পেইন্টার দেন আ ফটোগ্রাফার। ফটোগ্রাফার, আচ্ছা। তো তখন আমি আমার আরেক দাদার থেকে একটা ক্যামেরা নিয়ে এসেছিলাম। তো আচ্ছা। আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি ক্যামেরা আছে? আমি তো অত নাম ধামও তখন জানতাম না। আমি বললাম, একটা আশা পেন্টেক্স ক্যামেরা আছে। আচ্ছা। সেটা আমার এক দাদার থেকে নেওয়া। সে আমাকে হেল্প করেছিল, বলে, আমি বললাম, তোকে একটা ইন্টারভিউ আছে, তুমি ক্যামেরাটা অন্তত দাও। বললো, তুই তো ছবি তুলতে পারিস? আমি বললাম, শিখে নেবো, তুমি দাও না আমাকে। তো দিয়েছিলেন আমাকে। তো এবার প্রথম দিন যেটা হয়েছে, আমাকে অলোকদা বললেন যে তুমি একটু যাও কলকাতা শহরে বেরো, হুম ছবি তুলে এসো। হুম। ফিল্ম আছে? তাহলে হ্যাঁ ফিল্ম আছে, কিন্তু ফিল্ম তো আমি ভরতে পারি না, ফিল্মটা তো রোলটা লাগাতে পারি না, এটা আমি কাউকে বলতে পারছি না। তো ওই আনন্দবাজার ডিপার্টমেন্টটা ছিল টেলিগ্রাফ আর এই আনন্দবাজার একসাথে একটা ডিপার্টমেন্ট ছিল। তো একজনকে আমি বললাম যে এরকম ফিল্মটা একটু লাগিয়ে দেবে, আমি ঠিক না। আমার সে একটু অবাক হয়ে তাকালো আমার দিকে, যাক লাগিয়ে দিয়েছিল। তো বেরোলাম ছবি তুলতে, বেরিয়ে ঠেরিয়ে আবার ঘুরে টুরে আমি যা পেরেছি তুলেছি, আমার বিভিন্ন বাড়ি ঘর রাস্তাঘাট, মানে তোমার যা যেটা যাই, ভালো হ্যাঁ লেগেছে। হ্যাঁ। এবার এসে যখন আমি অফিসে ফিরে এসেছি, তো অলোকদা আমায় জিজ্ঞেস করেছে যে কি ছবি তুললে? তাই বললাম এরকম রাস্তাঘাট। বলে, আচ্ছা ঠিক আছে, ডেভেলপ করতে দাও। আমি ওই সবার সামনে অ্যাকচুয়ালি সব ফটোগ্রাফাররা বসে আছে,
তখন বিকেলবেলা অ্যাকচুয়ালি সব ফটোগ্রাফাররা বিভিন্ন অ্যাসাইনমেন্ট থেকে ফিরেছে। তো আমি মানে এরকম লাইট জ্বলছিল আনন্দবাজার এতে। তো আমি ডে লাইটে ক্যামেরার ব্যাগটা খুলে ফেললাম। হ্যাঁ, ক্যামেরার ব্যাগটা খুলে ফেললাম। খুলে রোলটা গুটিয়ে রোলটা গুটিয়ে আমি দিলাম ডেভেলপ করতে। এবার না প্রতিটা ফটোগ্রাফার আমার দিকে মানে এটা মানে মানে আমি কি ভূত? না আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি? সব দেখছে আমাকে। আমি তো ভয় পেয়ে গেলাম। কি কিছু ভুল করলাম নাকি? মানে আমি যা ফার্স্ট ডেট আমার। কিছু ভুল করলাম? মানে তুমি এক্সপোজড হয়ে গেছো যে তুমি নভিস একদম। একেবারে নভিস। মানে মানে ধরো নভিসও নয় অ্যাকচুয়ালি যে ফিল্মটা আমি ব্যাগটা খুলে ফেললাম Exactly. ক্যামেরা আর পুরো আলোটাও তো ফিল্মে হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি গোটালাম। গুটিয়ে এবার যাকে দিচ্ছি সে ভয় পেয়ে গেল। আহ! সে আবার দৌড়ে দেখলাম অলোকদার কাছে গিয়ে বলল যে, কি ব্যাপার এরকম তো একটা ফিল্ম এরকম পুরো এক্সপোজ করে আমাকে দিচ্ছে বলছে ডেভেলপ করতে। অলোকদা দৌড়ে এসছে। বলছে, "তুমি আলোতে" মানে অলোকদা ভাবতে পারছে না যে আমি এতটা মানে নভিস অ্যাকচুয়ালি। তাহলে দেখুন আমি তো জানি না যে এরকম ফিল্ম আলো লাগিয়ে এরকম হয়ে যায়। তো যাই হোক অলোকদা কেন জানি না ১ম দিন থেকে আমার উপরে সিম্প্যাথি ও কানেক্ট করেছিল অ্যাকচুয়ালি। বললো, "আচ্ছা, আচ্ছা ঠিক আছে ওরকমভাবে করবে না। ওটা তো ফিল্ম আলো লেগে গেল। তোমার তো এক্সপোজ হয়ে গেল পুরো।" আর সব যারা আদার্স যারা সেই সময়কার ফটোগ্রাফার ছিল তারা আমাকে মানে মানে অদ্ভুতভাবে দেখছে যে স্বাভাবিক। যে এই লোকটা টেলিগ্রাফে এসে কাজ করবে কি ব্যাপার? আবার মিস্টার এডিটর পাঠিয়েছেন নাকি? তো যাই হোক এই আমার জার্নি শুরু হলো টেলিগ্রাফে। আচ্ছা, আমি এখানে দর্শকদের জন্য একটা কথা বলে রাখি যে আমরা যে এত হাসাহাসি করলাম এর মানে অনেকেই এখন জানবে না। কারণ এখন তো আর রিলে কেউ শুট করে না, এখন সবই ডিজিটাল। রিল যখন ইউজ হতো তখন সেটা আলোয় এক্সপোজ করা যেত না। রিলের নিয়ম ছিল সেটা ডার্ক রুমে নিয়ে গিয়ে এক্সপোজ করার। কিন্তু রাজীব দা বিকজ হি ওয়াজ এ নভিস, উনি সবার সামনে একদম ব্রড ডে লাইটে রিলটা এক্সপোজ করে ফেলে। ফলত যেটা হয় তোমার সারাদিনের ওয়ার্ক গোজ টু ওয়েস্ট। তাই তো হয় একদমই, actually। একদমই, একদম। তো এই আমার টেলিগ্রাফের জার্নি শুরু হলো। তারপর আস্তে আস্তে যেহেতু আমি ছবি আঁকতাম আমার একটা বেসিক কম্পোজিশন সেন্স ছিল অ্যাকচুয়ালি। হুম। তো সেভাবে আস্তে আস্তে ছবি তোলা শুরু করলাম আচ্ছা, এবং রোজ অলোকদার কাছে খুব বকা খেতাম। আচ্ছা। এটা কি তুলেছো? এটা হয়নি। বলছে, "ধুর তোমার দ্বারা হবে না, তুমি ছেড়ে দাও। তুমি ক্রিকেট খেলো, কি খেলছিলে? ক্রিকেট খেলো।" এরকম বলতো আমাকে। তা আমি যখন ওই টেলিগ্রাফে কাজ করতাম তখন আমি অনেক রাত্রে ট্রেনে বাড়ি ফিরতাম চন্দননগর। হুম। ১১টা ট্রেন। আমি আমরা যখন বাড়ি ফিরতাম আমার খুব ক্লান্ত লাগতো। কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত জেদ তৈরি হয়েছিল। যে কেন পারব না আমি? কি প্রবলেম হচ্ছে আমার? না আমি পারব। তো রোজ বাবা-মা জিজ্ঞেস করতো, "কি ছবি তুললি আজকে? কি হলো?" হুম। মানে কি ছবি তুলছি ওদের কাছে তো নতুন প্রফেশন একটা। স্বাভাবিক। হ্যাঁ, ওরা তো এই প্রফেশনে কেউ দেখেনি কখনো। হুম। কি ছবি তুলছি? কোথায় যাচ্ছি? আছি। তো যাই হোক আস্তে আস্তে আমি ডেভেলপ নিজে থেকেই একটা ইনার কাউন্সেলিং করতে মাঝে মাঝে খুব হতাশ লাগতো। না আমি সত্যি পারব না হয়তো। আর সত্যি ছবি তুলতে পারছিলামই না। হঠাৎ তো বাবাকে বললাম, "একটা আমাকে ক্যামেরা কিনে দাও তাহলে।" তো আমি নিজের ক্যামেরা দিয়ে এটা অন্যের ক্যামেরা। তো মাঝে মাঝে এটা অস্বস্তিও লাগছে যদি খারাপ হয়ে যায়। তখন বাবা আমাকে একটা নতুন ক্যামেরা কিনে দিলেন। আচ্ছা, তো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিন্তু আচ্ছা, একটা নিকন FM ক্যামেরা। আচ্ছা। লেন্স ফেন্স কয়েকটা কিনলাম। তো দ্যাট ডে অ্যাকচুয়ালি যেদিনকে আমি ক্যামেরাটা কিনলাম, আমি ক্যামেরাটা ভালো করে টাওয়াল দিয়ে মুড়িয়ে চন্দ্রনগর থেকে আসছি। মাঝে মাঝেই দেখছি ক্যামেরাটা ঠিক আছে তো? নতুন ক্যামেরা, নিজের একদম, ক্যামেরা। একদম। মাঝে মাঝেই দেখছি। এই ১ম দিন যেটা হলো এই FM2 ক্যামেরা কেনার পর, একটা হাওড়া ব্রিজে একটা কোনো র‍্যালি যাচ্ছিল। আচ্ছা। একটা ব্লাইন্ডের র‍্যালি। লম্বা র‍্যালি যাচ্ছিল। আর আমি অনেক ছবি তুলেছি। প্রায় ১ রোল ২ রোল ছবি তুলেছিলাম। ২ রোল মানে ধরো ৭২ টা ছবি। হুম, হুম। তো তখনও আমি অফিস থেকে ফিল্ম পেতাম না। আমাকে নিজেকে কিনতে হতো ফিল্মটা। তো অলোকদা দেখে বললেন, "বাহ! এ তো দারুণ ছবি তুলেছো আজকে তুমি।" মানে উনি নেগেটিভটা দেখেই বলছেন? হ্যাঁ, আচ্ছা, মানে ডেভেলপ করার পর নেগেটিভ আমরা সবাই দেখতাম অ্যাকচুয়ালি। আচ্ছা। এই একটা আলোর সামনে দাঁড়িয়ে নেগেটিভ দেখতাম। হুম। বলছে, "বাহ! তো ওয়ান্ডারফুল ছবি।" তো ওই ছবিটা অলোকদা নিজেই প্রিন্ট করে এত বড় প্রিন্ট দেখলাম। আমি প্রিন্টটা দেখে আমি নিজেই খুব হয়ে গেলাম যে এত বড় প্রিন্ট আমায় করে দিল একটা। তো ছবিটা কাগজে বেরিয়েছিল। তো অনেক লম্বা একটা দিয়ে ক্যাপশন দিয়ে বেরিয়েছিল। এটা ব্লাইন্ড দ্য র‍্যালি ছিল। হুম, হুম।
আর যেটা ছবিটা আমি তুলেছিলাম অ্যাকচুয়ালি সেই সময় গঙ্গাসাগর ছিল মোস্ট প্রবাবলি। আচ্ছা। গঙ্গাসাগরের সাধুরাও পাশ দিয়ে যাচ্ছিল, ওরকম একটা ছবি তুলেছিলাম অ্যাকচুয়ালি। তো যাই হোক, সেটা তো সেই থেকে আমার একটা টার্নিং পয়েন্ট ওই দ্যাট ডে অ্যাকচুয়ালি। তখন আমি আস্তে আস্তে ছবিটা বুঝবার চেষ্টা করতে শুরু করেছি যে নিউজ ফটোগ্রাফি, ফটো জার্নালিজম কি অ্যাকচুয়ালি, আর ক্যান্ডিড যে ছবি তুলতাম রাস্তাঘাটে সেগুলো আস্তে 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 একদম রাস্তায় ঘুরে ঘুরে প্র্যাকটিক্যালি শিখতে শুরু করলাম, ডেভেলপ করতাম, দেখতাম। অলোকদা প্রচুর বকাবকি করতেন, কিন্তু আমার জীবনে অলোকদার অবদানটা অনেকটা, কারণ আমি একেবারেই মাইনাস ছিলাম অ্যাকচুয়ালি। সেখান থেকে অলোকদা প্রচুর গালাগালি করতেন, একদম রীতিমতো বলতেন তুমি বেরিয়ে যাও অফিস থেকে, তোমার দ্বারা হবে না, এরকম ভাবে বলতেন। কিন্তু আমার একটা মেন্টালি আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি এটা করবো। ওই যে ছবি দেখেছিলাম ডার্ক রুমে ভেসে উঠছে, আমার মনে হচ্ছিল যে এটা আমার বিষয় অ্যাকচুয়ালি, এটা আমি পারবো অ্যাকচুয়ালি। তো ওই ডিটারমিনেশনটা মনের মধ্যে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো আমি এই চন্দননগর থেকে ভোরবেলা বেরোতাম, বেরিয়ে সারাদিন ঘুরতাম, ঘুরতে ঘুরতে এবার আবার ঘোরাটা আরো বাড়িয়ে দিলাম। আগে কোথাও একটা বিকালবেলা গিয়ে দুপুরবেলা গিয়ে বসতাম, আর বসতাম বসতাম, তখন খুব নেশায় পেয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে ওই ছবিটা তোমাকে ইন্সপায়ার করে দিল যে তেমন আমি পারবো। এইবার তখন আমি কলকাতা দেখতে শুরু করলাম, এই বাবার ছোটবেলায় যে গল্প বলা, চিতপুর রোড, উত্তর কলকাতা সব বাড়ি ঘুরতে লাগে। এবার যেটা হলো, এবার তো টেলিগ্রাফে আস্তে আস্তে আমি চাকরি পেয়ে গেলাম 6-7 মাস পরে কাজ শুরু করলে। এবার টেলিগ্রাফে তো অনেক ঘটনা আছে। টেলিগ্রাফে প্রথম ইউনেস্কো পেয়েছিলাম, টেলিগ্রাফে ইউনেস্কো পেয়েছিল মানে? ইউনেস্কো অ্যাওয়ার্ড। আচ্ছা। প্রথম সেটা হচ্ছে 93-তে আমার একটা ছবি ইউনেস্কোতে গোল্ড মেডেলিস্ট হয়েছে। আচ্ছা। সেটা টেলিগ্রাফে খুব বড় করে বেরিয়েছিল অ্যাকচুয়ালি, যে আমাদের ফটোগ্রাফার ইউনেস্কোতেও এরকম পেয়েছে। তারপর পরপর অনেকবার পেয়েছি ইউনেস্কো, 3-4 বার পেয়েছি আমি অ্যাকচুয়ালি। তো তখন ইউনেস্কো ছিল খুব প্রেস্টিজিয়াস একটা ফটোগ্রাফি কম্পিটিশন। তখন তো অনলাইন ফনলাইন ছিল না, তখন ম্যানুয়ালি প্রিন্ট পাঠাতে হতো। ওরা পাঠাতাম আমরা প্যারিসে, ওদের হেডকোয়ার্টার ছিল অ্যাকচুয়ালি। যাই হোক, তো এই শুরু হলো টেলিগ্রাফ। দুটো অ্যাসপেক্ট আছে, একটা যে তোমার ছবি ডেভেলপ করা দেখে ফটোগ্রাফির প্রতি ভালোবাসা, আর সেকেন্ড হচ্ছে তোমার ছোটবেলায় কলকাতা এসে ওই হাওড়া ব্রিজ এবং ওই কলোনিয়াল বিল্ডিং দেখে কলকাতায় প্রেমে পড়ে যাওয়া। এই দুটো ভালোবাসার মেলবন্ধন তোমার ছবিতে একদম স্পষ্টভাবে ফুটে ওঠে। তো তুমি যখন কলকাতার রাস্তায় ছবি তুলতে বেরোচ্ছ, এই ধরো 90-এর দশক, তখন তো তুমি অ্যাপ্রোচ কি করে করতে, মানে তুমি কলকাতাকে দেখতে কিভাবে? দেখাটা তখন তো ধরো আমার চোখ অতটা খোলেনি অ্যাকচুয়ালি। আমার যেটা চোখটা খুলেছিল যে নিউজ পেপারে কিরম ধরনের ছবি লাগে অ্যাকচুয়ালি, যে সকালবেলায় উঠে একটা লোক ছবিটা দেখবে, সে ছবিটার মধ্যে কি থাকতে হবে, এমন ছবি তুলতে হবে যেন নিউজ পেপারে বেরোয়। আচ্ছা। এরকম একটা এলিমেন্ট রাখতে হবে, এরকম একটা ক্যান্ডিড শট রাখতে হবে যেটা নিউজ পেপারের জন্য খুব ফিট করে, নিউজ ওয়ার্দি, যাকে নিউজ ওয়ার্দি, যে একটা স্টোরি থাকবে এর মধ্যে। তো এই যে স্টোরি খোঁজা বা এই যে নিউজ ওয়ার্দি ফটোগ্রাফ তোলা, ক্যাপচার করা, তো এইটার কি প্রসেসটা কি? মানে দেখো, যেরকম আমি বা আমার মতন আরো যারা ছবি তুলতে ভালোবাসে, আমাদের তো কোনো দায়বদ্ধতা নেই যে কালকে সকালবেলা আমার ছবিটা নিউজ পেপারে ছাপবে। আমরা যাচ্ছি, আমার ওই জিনিসটা দেখতে ভালো লাগলো, একটা পাখি উড়ে যাচ্ছে, একটা ছবি তুলে নিলাম, কিংবা ব্রিজের ওপর একটা লাইট পড়ছে, আমি ছবি তুলে নিলাম, কিংবা একটা মা ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে স্কুল থেকে, মা নিয়ে যাচ্ছে, আমি ছবি তুললাম, আমার যেটা ভালো লাগছে আমি ছবি তুলছি। কিন্তু তোমার একটা দায়বদ্ধতা আছে। এমজি আকবর একটা ব্রিফ করেছিল একবার, একটা আধ ঘন্টা একটা ব্রিফ করেছিল, বলেছিলেন যে রাস্তায় গল্প আছে, তুমি একজন ফটোগ্রাফার, তুমি রাস্তার গল্পটাকে ক্যাপচার করো। রাস্তায় বিভিন্ন রকম স্টোরি আছে, একটা মানুষের ছবি তুলবে, দেখবি মানুষটার একটা স্টোরি আছে অ্যাকচুয়ালি। তো ওই জন্য বিভিন্ন রকম ছবি তুলতাম, কোয়ারি করতাম লোকটাকে, বা যে কি আপনার কি ব্যাপার, এরকম বহু স্টোরি পেয়েছি। তোমাকে একটা আমি ছবি দেখাচ্ছি, এই ছবিটা আমার খুব রিমার্কেবল একটা ছবি। তো এইটা আমি আমি ঘুরতে ঘুরতে হঠাৎ এই উল্টোডাঙার কাছে চলে এসেছিলাম। এটা হচ্ছে তখন 1990। আচ্ছা। আর তখন কি হতো, এই অফ বিট ছবি টেলিগ্রাফে খুব সুন্দরভাবে ডিসপ্লে দিত, দারুণভাবে ডিসপ্লে দিত। এবং আকবরদাকে আমি দেখেছি যে খুব ডিজাইনিং মাস্টার অ্যাকচুয়ালি। সেই সময় প্রিন্ট মিডিয়াতে ওরকম লেআউট, ওরকম ডিজাইন আমি খুব একটা দেখিনি। খুব বড় বড় ছবি ইউজ করতেন উনি, যে কোনো ছবি, মানে একটা ভালো ছবি, পলিটিক্যাল কোনো ভায়োলেন্স হলে বা কিছু হলে তো কথাই নেই,
টেলিগ্রাফ ওই ছবির জন্য, ডিজাইনিং এর জন্য সেই সময় খুব ফ্লারিশ করছিল আর কি। স্টেটসম্যানকে তখন আস্তে আস্তে বিট করছিল তখন। তো এমজে আকবরের ঘরের সামনে লেখা থাকতো স্টেটসম্যান কত কপি, টেলিগ্রাফ কত কপি। ওই দিনকে ওরা সার্কুলেশন থেকে আসতো ফিগারটা ওই দেওয়ালে, আর উনি কি করতেন, একটা রিপোর্টিং এ টাঙিয়ে দিতেন। তখন ধরো টেলিগ্রাফ 1 লাখ পেছনে, কিন্তু উনি একটা নিচে একটা প্রতিদিন একটা করে নোট দিতেন। এরকম ভাবে দেখেছি আমরা অ্যাকচুয়ালি। তো এই ছবিটা আমি যেদিনকে নিয়ে যাই টেলিগ্রাফে, এই ছবিটা 90-তে, তখন আকবরদা জাস্ট ছাড়বে অ্যাকচুয়ালি নিউজ পেপার। আচ্ছা। তো উনি দেখে বলল যে তুমি ছবিটা রেখে যাও, আর কিছু কথা বললেন না। তো পরের দিন আমি দেখলাম টেলিগ্রাফে এই বাঁদিকের কালামে পুরো ওপর থেকে নিচ অব্দি একটা ছবি, এই ছবিটা। তো তখন ভাবলাম যে তার মানে এরম ছবি কাগজে এরম ভাবে বেরোয় অ্যাকচুয়ালি, সেটাতে আমি অফুরন্ত উৎসাহ পেয়ে গেলাম। এবার আমি র্যান্ডাম তখন ছবি তুলতে শুরু করলাম, মানে সারা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছি আমি। আর সকালবেলা বেরোতাম, বিকেলবেলা অফিসে জমা দিতাম। আমার কোনো দায়বদ্ধতা নেই অন্য কোনো অ্যাসাইনমেন্টে কি হচ্ছে না হচ্ছে। আমার কাজ ছিল একটা করে ছবি বা দুটো করে ছবি প্রডিউস করা। তো আমি এই জন্য সুযোগটাও পেয়েছিলাম তখন, মানে প্রচুর সুন্দর সুন্দর ডিসপ্লে দিত অ্যাকচুয়ালি। এরকম প্রচুর অফবিট ছবি অ্যাকচুয়ালি, যেটা কোনো নিউজের সাথে কোনো রিলেশনই নেই, সেটা কিন্তু খবর কাগজে সেই সময় টেলিগ্রাফে পেজ ওয়ানে প্রথম মনে আছে সেটা, আমাদের ছোটবেলাতে আমিও দেখেছি। প্রথম পাতায় একদম ফ্রন্ট পেজে থাকতো। ফ্রন্ট পেজে। তারপরে যেটা শুরু হলো, ওই টেলিগ্রাফ কালার ম্যাগাজিনে একটা সেন্ট্রাল স্পেডে একটা স্পেস তৈরি হলো। তো আমাকে বলা হলো, রাজীব তুমি এইটাই ম্যাক্সিমাম ছবি দেবে। আচ্ছা। কিন্তু আদার্স ফটোগ্রাফারকে বলা হয়েছিল, কিন্তু তারা ওই প্র্যাকটিসের মধ্যে থাকতো না অ্যাকচুয়ালি। তারা নিউজের অ্যাসাইনমেন্ট, ধরো চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার এসবের খুব করতো। তো ওই ছবি ম্যাক্সিমাম ওখানে ডাবল স্প্রেড করে ইউজ করতো। তাতে আমার খুব পপুলারিটি বেড়ে গেছে, যে তখন কালার ম্যাগাজিন খুব ঘরে ঘরে বেরোতো, ঘরে ঘরে নিত অ্যাকচুয়ালি লোক। এরকম ফটোগ্রাফ এত বড় করে বেরোচ্ছে, এটা তখনকার দিনে খুব একটু ইউনিক জিনিস। হ্যাঁ, ইউনিক জিনিস। তো এই টেলিগ্রাফ আমাকে প্রচুর সাপোর্ট করেছে। রাজীব দা, তুমি ছোটবেলায় তুমি ক্লাস 6-এ ক্রিকেট খেলতে প্রথম কলকাতায় এসছো, তারপর তুমি অনেক দিন পরে আবার কলকাতার রাস্তাঘাটে হাঁটতে শুরু করেছো একটা অন্য, তখন হাতে ক্যামেরা নিয়ে। এই যে ছোটবেলায় তোমাকে তোমার বাবা গল্পগুলো বলতে, বা ছোটবেলায় যে তোমার মেমোরি গুলো আছে, ওই ছোটবেলার ইনফ্লুয়েন্স কি কখনো তুমি ফিল করেছো যখন তুমি ছবি তুলছো? 200%, 200%। এখনো আচ্ছা, এখনো আমি ফিল করি। কিরকম? একটা যেটা মনে আছে, এটা আমি যেটা বলছি, বাবার অ্যাকচুয়ালি অফিস ছিল ডালহাউসিতে। আচ্ছা। তো বাবা চলে যাওয়ার পর আমি মাঝে মাঝে অফিসটা যেতাম, সকালবেলা হলে যেতাম, মনে হতো বাবা আছে অ্যাকচুয়ালি। কিন্তু বাবা আমার লাইফে খুব ইম্পর্টেন্ট পার্সন একজন। বাবা মা দুজনই। তো অফিসের সামনে দাঁড়িয়ে থাকতাম। বাবা চাকরি করতেন অড ডিগনাম বলে একটা কোম্পানি ছিল। আচ্ছা। ওটা একটা ব্রিটিশ ফার্ম ছিল, ওটা ল ফার্ম ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা। রোজ গিয়ে আমি নামটা দিই, বাবার মুখে ছোটবেলায় শুনতাম অড ডিগনামের হিস্ট্রি অ্যাকচুয়ালি, অড ডিগনাম কলকাতা কি করে এলো। আর বাবা চলে যাওয়ার পর আমি প্রায়ই ওই ডালাসের অফিস পাড়ায় দাঁড়িয়ে থাকতাম বাবার অফিসের সামনে। তো এই তখন এই বাবার যে গল্পগুলো আমার মনের মধ্যে ঢুকতো অ্যাকচুয়ালি। মাঝে মাঝে অড ডিগনাম কোম্পানিতে গিয়ে একটা ছবি তুলতাম। কেন তুলতাম আমি জানি না। মানে বোর্ডটা। আচ্ছা। আর বোর্ডটা খুব অড নাম, স্পেলিংটা খুব আমাকে টানতো, ORR, আর নিচে একটা ছোট্ট ড্যাশ থাকতো, মানে একটা আর এর নিচে একটা ড্যাশ, আচ্ছা। তারপরে হাইফেন, তারপরে ডিগনাম। আচ্ছা। ওই নামটার সাথে বাবার একটা অদ্ভুত আমি কানেকশন খুঁজে পেতাম। আর বাবা গল্প করতো, বাবা যেহেতু হাইকোর্টে যেত মাঝে মাঝে, আমি ওই রাস্তা ধরে মাঝে মাঝে হাইকোর্ট যেতাম। আচ্ছা। দেখতাম অ্যাকচুয়ালি বাবার এই গল্পগুলোকে আমি মানে রোমান্থন করতাম অ্যাকচুয়ালি। সব নিয়ে আমি কিন্তু খুব ভাবতাম যখন, এবং এখনো যখন কলকাতায় ছবি তুলতে বেরোই, যেহেতু আমার এই বইটা করে ফেলেছি বলে এখন একটু অন্যরকম ভাবে ছবি তুলছি, এই যে এন্ডলেস সিটি এটা করলাম। তো এখন আরেকটা যেটা চেষ্টা করছি, খুব ভার্টিক্যালি দেখবার শহরটাকে। মানে একটা শহর তো হরাইজন্টালি দেখেছি, কারেক্ট। এবার আমি দেখছি যে এই ভার্টিক্যালিটা খুব ইন্টারেস্টিং, যে একটা শহরকে লম্বাভাবে কিভাবে দেখা যায়। এভলিউশনটা কি তোমার ডেলিবারেটলি?
ডেলিভারি। এটা তোমাকে টেকনিক্যাল জিনিস বলি, ক্যামেরাতে আমি ইভলভ করেছি অ্যাকচুয়ালি। হুম। এই ক্যামেরার ফরম্যাটটা আমি চেঞ্জ করেছি। আগে যেরকম নর্মাল যে 3:2 ক্যামেরা, সেটাই ছবি তুলতাম। কিন্তু যখন আমি কলকাতা নিয়ে কাজ করা শুরু করলাম, কলকাতা শহর নিয়ে অ্যাকচুয়ালি, তখন আমি ভাবলাম যে এই শহরটাকে ধরতে গেলে আমাকে আরো হরাইজনটাকে অনেক বাড়াতে হবে। হুম। অনেক এলিমেন্ট আছে, অনেক পিপল ওরিয়েন্টেড সিটি, প্রচুর এলিমেন্ট আমাকে রাখতে হবে। 35 ক্যামেরাতে কি হচ্ছিল, অল্প কিছু জায়গা আমি পাচ্ছি না ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করেও। তখন আমি একটা ক্যামেরা দেখলাম যেটা হচ্ছে 1:3, মানে প্যানোরামিক ভার্সন অ্যাকচুয়ালি। তখন আমি ওই একটা ক্যামেরা কিনলাম। আচ্ছা। একটা হ্যাসেলবার্গের একটা ক্যামেরা আছে, সেটা অ্যানালগ ক্যামেরা, ডিজিটাল না। হুম। তো সেই ক্যামেরা দিয়ে যখন আমি কলকাতা শহরকে দেখতে শুরু করলাম, তখন কিন্তু ওই আগের যে ছবিগুলো তুলেছি তার থেকে কিন্তু আমি ইভলভ করে গেলাম। তখন আমার দেখাটা অনেক ম্যাচিওর আমি মনে করছিলাম, অনেক বেশি এস্থেটিক্যালি আমি দেখছি অ্যাকচুয়ালি। মানে একটা ওয়াইড স্পেস, একটা ওয়াইড স্পেস, প্রচুর লোক যাচ্ছে হাওড়া ব্রিজের ওপর দিয়ে, ফুটপাথ দিয়ে। ওটা আমাকে অ্যামেজ করতে অ্যাকচুয়ালি। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম হাজার হাজার লোক শুধু হেঁটে আসছে, আর ওই প্যানোরামিক ক্যামেরা দিয়ে আমি ছবি তুলতাম। আচ্ছা। এদিকে ব্রিজ, এদিকে ওই ওই যে ছবিটা উপরে, হুম। এরকম ছবি রোজ তুলতাম অ্যাকচুয়ালি। আর তখন দেখতাম যে একটা অদ্ভুত, এই ক্যামেরাটা এই শহরের জন্যই মনে হচ্ছে তৈরি করেছে হ্যাসেলব্লাড কোম্পানি। আর ওই ক্যামেরা দিয়ে আমি ছবি তোলা শুরু করলাম। এইবার তুলতে তুলতে কি হলো, আমি যখন এখানে থাকা শুরু করলাম, আমার নেইবার হচ্ছে নিউ টাউন। হুম। নিউ টাউনে যাতায়াত শুরু করলাম। আমি দেখতে পারি শহরটা তো ট্রান্সফর্ম হচ্ছে আস্তে আস্তে, এক্সপ্যান্ড করছে। কারেক্ট। তখন আমি কিন্তু নিউটনের জন্ম লগ্ন থেকে এখনো পর্যন্ত নিউটনের ছবি তুলছি হ্যাঁ, সে তো তোমার বইতেই রয়েছে, বইতে। তো আর এন্ডলেস সিটি। এন্ডলেস সিটি। আর যেটা হলো, যেটা হচ্ছে যে এই যে 10 বছর, যে প্রথম যে 10 বছর 89 থেকে 99 অবধি, সেটা নিয়ে একটা বই করেছি আমি। সেটা হচ্ছে নাম হচ্ছে ইনভিনসিবল সিটি। হুম। সেটাই 10 বছর ছবিরই কালেকশন একটা। নামটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ইনভিনসিবল সিটি। হ্যাঁ, মানে এই শহরটা হারে না অ্যাকচুয়ালি। এই শহরটা খুব ফাইটার, একটা ফাইটার লোক আছে এখানে প্রচুর, যে তার অভাব আছে, দেখেছি আমি কাছ থেকে। কিন্তু তাদের মধ্যে কথা বললে এত স্পিরিটেড অ্যাকচুয়ালি, যেটা আমার খুব ইনফ্লুয়েন্স করতে অ্যাকচুয়ালি। কোনো একটা এরকম ইনসিডেন্টের গল্প বলো আমি যেটা তো তোমার আজও মনে আছে। আমি তোমায় বলছি, সেটা হচ্ছে আমি যখন এই হাওড়া ব্রিজের ওখানটায় দাঁড়াতাম, ঠিক বিকালবেলা আমি চলে যেতাম। বলে আমার খুব মন খারাপ, সেদিনকে কিছু ভালো লাগছে না। আমি একটা বাস ধরে ওই হাওড়া ব্রিজের যেদিকে, হাওড়ার দিকের ফুটপাথের এন্ডে দাঁড়িয়ে থাকতাম। আচ্ছা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে মানুষগুলো ধরো বিশাল বিশাল ঝুড়ি নিয়ে, ফুল নিয়ে সব হেঁটে হেঁটে আসছে। তা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করলাম, মাসি তুমি কোথায় থাকো? বলে আমি বর্ধমানে থাকি। হুম। ওই ফুলটা নিয়ে যাচ্ছে বর্ধমানে, হুম। কিন্তু হ্যাপিলি অ্যাকচুয়ালি। মানে এই যে স্ট্রাগলটা আমি দেখতাম আমার চোখের সামনে। এবং ওই তুমি যদি কখনো যাও হাওড়া ব্রিজে, হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে তুমি যদি দেখো ফুটপাতে, দেখবে প্রচুর ওয়ার্কার্স সব হেঁটে হেঁটে আসছে, যারা হ্যাঁ। বাস ভাড়াটাকে অ্যাভয়েড করতো। হুম। যে আবার 6 টাকা 10 টাকা বাস ভাড়া দেবে, ওই ব্রিজটা হেঁটে ক্রস করে যেত। বহু লোক আছে ডালহৌসি থেকে অফিস, এই হাওড়া স্টেশন আসতো হেঁটে হেঁটে। হুম। হুম। আমি দেখেছি, কথা বলেছি তাদের সাথে। ওইটা আমায় খুব ইন্সপায়ার করতো। দেখো রাজীব দা, তোমার সাথে এখন মানে আপাতত যে যতটা আমরা কনভারসেশন করেছি, একটা জিনিস খুব ক্লিয়ার, যে তোমার মতন এই শহরকে ভালোবাসে মানুষ হাতে গোনা আছে। তুমি খুব ভালোবাসো শহরকে। হ্যাঁ, ভালোবাসি। একদম। আই লাভ দিস সিটি। হ্যাঁ, এই ভালোবাসাটা ধীরে 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 গ্রো করেছে, মানে ইউ হ্যাভ স্পেন্ট আ লং টাইম। শহরটাকে বদলাতেও তুমি দেখছো। দেখেছি। মানে তোমার ছবিগুলো পরিবর্তিত সময়ের সাক্ষী। শহরটাকে তুমি কিভাবে বদলাতে দেখছো? বদলাতে দেখছি, দেখো আমি যেহেতু একজন ফটো জার্নালিস্ট ছিলাম, পলিটিক্যালি একটা ইভলিউশন হয়েছে, হুম। কালচারালি একটা ইভলিউশন হয়েছে। সেটা খারাপ ভালো, ভালো খারাপ মেশানো। কিন্তু যেটা আমাকে সব থেকে পেইন দেয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কলকাতা খুব আগে এস্থেটিক্যালি থাকতো অ্যাকচুয়ালি, এখন সেটা খুব ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। ধরো একটা ব্রিগেডে একটা মিটিং হয়েছে হুম। 2017 সালে, তার হোর্ডিংটাও বেঁকে বেঁকে ঝুলছে অ্যাকচুয়ালি। এত পলিটিক্যাল, মানে ব্যানার চারদিকে শহরে, বাড়িঘরগুলোকে ভালো করে দেখা যায় না। তারপরে যেটা হয়েছে, কলকাতায় অ্যাকচুয়ালি প্রচুর লোক মাইগ্রেট করেছে লাস্ট
25 years ধরে। হুম। তার ফলে বাসস্থানের একটা অভাব আছে, প্রচুর লোক থাকার জায়গার একটা প্রবলেম আছে, যেখানে সেখানে লোক থাকছে অ্যাকচুয়ালি। বহু ফ্যামিলি আছে ফুটপাতে থাকে। আমি একটা ফ্যামিলিকে চিনি অ্যাকচুয়ালি, লাস্ট 40 years ধরে ওরা ফুটপাতে থাকে, আচ্ছা। লাস্ট 40 years ধরে। তো এরকম আছে অ্যাকচুয়ালি, জায়গা পায়নি কোথাও, কি করবে, কোথায় থাকবে। আর কলকাতায় থাকার সুবিধা হচ্ছে এখানকার মানে কস্ট অফ লিভিং অনেক কম, কম্পারেটিভলি অনেক কম। ধরো আমি যদি একটা লোক সকালবেলা ব্রেকফাস্ট করতে যায় 10 টাকা দিয়ে খেয়ে নিতে পারবে, সেটা কোনো এখনো? এখনো এখনো পারবে। এবং বহু দোকান আছে 10 টাকা দর। আমি একটা কলেজ স্ট্রিট না, এই সূর্যশ্রী স্ট্রিটের পরে যে রাস্তাটা, পাটার পাশ দিয়ে রাস্তায় যাচ্ছে, আচ্ছা, বাটার বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই রাস্তায় একটা রুটি আলু ভাজার দোকান আছে। কেশবচন্দ্র সেন স্ট্রিট, আমি যদি খুব ভুল না হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেশবচন্দ্র স্ট্রিটই। হ্যাঁ। ওইটা কেশবচন্দ্র মন্দিরটা আছে, মানে হ্যাঁ। ব্রাহ্মদেব মন্দির ঠিক আগেই ডান দিকে। আচ্ছা। ওখানে একটা রুটি আলু ভাজার দোকান আছে, 6টা রুটি হুম, আর এতটা আলু ভাজা দেবে, সঙ্গে একটা পেঁয়াজ আর লঙ্কা, হুম, হুম। 12 টাকা নেয়। আজকের দিনে? এই আমি বলছি, আমি 3 সপ্তাহ আগে খেয়েছি। আচ্ছা। এবং ওটা উড়িয়া হোটেল ছিল। এখনো মানে আমি যখন খেতাম আগে, তখন ওর বাবা মা করতেন। এখন দেখলাম ছেলে বড় হয়ে গেছে। এই মানে আমি 3 সপ্তাহ আগে খেয়েছি। আমার অনেক বন্ধু বান্ধবকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম ছবি তুলতে, তখন আমরা বললাম এখানে একটা দোকান আছে, চল খেয়ে দেখি। আর ডিলিশিয়াস অ্যাকচুয়ালি, ফ্রেশ একদম, মানে গরম রুটি ভাজি হুম, আর আলু ভাজা। আর বলে এত চমৎকার, এগুলো কোনো শহরে দেখিনি আমি। আমি লন্ডন দেখেছি বা কলকাতা দেখছি অ্যাকচুয়ালি, কলকাতা কি লন্ডন হচ্ছে? সেগুলো বিতর্কিত ব্যাপার অ্যাকচুয়ালি। সেটা তো আহ, সেটা হয় না তো, কোনো শহর তো কোনো শহরের মতো হয় না। ক্যারেক্টারটা তো তুমি নিতে পারবে না নিতে কোনো পারবে। শহরে। তুমি ইমিডিয়েট করতে পারো। হ্যাঁ, যেটা যেটা দরকার কলকাতাকে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। আমি ল্যান্ডস্কেপ দেখতে চাই, আমি হরাইজন দেখতে চাই শহরে, কিন্তু সেই হরাইজনটা বা ল্যান্ডস্কেপটা ডিস্টার্ব করছে অ্যাকচুয়ালি। একটা শহরের তো মজাটা ওটাই যে আমি রাস্তায় বেরোবো, আমি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে শহরটাকে দেখবো, এত সুন্দর আর্কিটেকচার, এত সুন্দর কিন্তু তারপরে এই এই হোর্ডিং গুলো ভীষণ ভীষণ ভাবে ডিস্টার্ব করছে লাস্ট 15 years ধরে। তুমি একটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং কথা বললে যে তুমি ল্যান্ডস্কেপ দেখতে চাইছো, হুম। আর্কিটেকচার দেখতে চাইছো। আরে দেখো, ভারতবর্ষেও এরকম শহর আছে যেখানে পুরোনো দিনের আর্কিটেকচার খুব সুন্দর করে তারা সেফগার্ড করে রেখেছে, প্রিজার্ভ করে। প্রিজার্ভ করেছে। কলকাতাতে একটা কলকাতা অ্যাকচুয়ালি করছে। একটা পৃথিবীতে একটা মিউজিয়াম অ্যাকচুয়ালি কলকাতা। যদি তুমি নর্থ কলকাতাকে কনসিডার করো, হুম। এরকম সুন্দর বাড়ি পৃথিবীর খুব কম শহরে আছে, কিন্তু সেগুলো কোনো রক্ষণাবেক্ষণ নেই। প্রথম কথা, তাদের যে সমস্ত ফ্যামিলির বাড়ি আছে, তারা মেনটেন করার মতো তাদের আর্থিক সামর্থ্য নেই, কারেক্ট, সেটা একটা মেন রিজন। কারেক্ট। প্লাস পারিবারিক একটা ঝামেলা আছে, প্রপার্টি নিয়ে ঝামেলা আছে, শরিকি বাড়ি। শরিকি বাড়ি আছে। কিন্তু কলকাতার মতো এত সুন্দর বাড়ি, বনেদি বাড়ি বলো, সাধারণ মানুষের বাড়ি বলো, সব বাড়ির যে একটা স্টাইল, প্রতিটা বাড়িতে দেখবে একটা জানলার সামনে হোক, দরজার সামনে হোক, একটা ডিজাইন করা। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি নিজে উত্তর কলকাতার ছেলে হ্যাঁ, তো। তুমি আরো ভালো জানো। হ্যাঁ, মানে আমি যেটা শুনেছি আমার বাড়ির লোকেদের কাছে বা পাড়াতেও শুনেছি একটা বিষয় যে পুরোনো বাড়িগুলো দে আর বেসিক্যালি মেড, আই মিন ইন্সপিরেশন যেটা সেটা ফ্রেঞ্চ এবং ব্রিটিশ আর্কিটেকচার কম্বাইন। যদি এইগুলোকে প্রিজার্ভ করতো, ট্যুরিজম করে কলকাতা প্রচুর পয়সা রোজগার করতে পারতো। হুম। শুধু এই নর্থ কলকাতার পুরনো বাড়িগুলোকে যদি প্রিজার্ভ করতো। সেদিনকে মেলে বাড়ি ডিসকভার করলাম, একটা জানলার, অনেকগুলো জানলা, তার উপর না এরকম বড় বড় মানুষের মুখ মানে পাথর দিয়ে বানানো অ্যাকচুয়ালি। তো আমি দেখে অভিভূত হয়ে গেলাম যে সেই সময় যে বাড়িটা বানিয়েছিল, তার মানে সে কতটা এস্থেটিক্যালি স্ট্রং ছিল অ্যাকচুয়ালি। এখন যেটা হয়েছে আমার খুব চোখে পড়ে, খুব কালচারালি খুব ডিক্লাইন করেছে অ্যাকচুয়ালি। আশেপাশে লোকজনের কথা যখন শুনি, কি তারা বলছে অ্যাকচুয়ালি, এটা আমার একটা অবজারভেশন। কি নিয়ে কথা বলছে, আচ্ছা। মানে কাউকেই এখন শুনতে পাই না যে এই বাড়িটা খুব সুন্দর ছিল, বাড়িটা খারাপ ছিল, বা কোনো রকম এস্থেটিক্যালি যে লোকে ভাবনা চিন্তা করছে, আমি এখন একদমই শুনি না। এখন শুনি যেটা হচ্ছে যে মানে লোকের ইনকাম কিভাবে করতে হবে, রোজগার কিভাবে করতে হবে, সেই সংক্রান্ত কথা। দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার যে লড়াই, সেটা ম্যাক্সিমাম শুনি। যে যে বাড়িটার নিচে দাঁড়িয়ে কথা বলছি, সে বাড়িটাই দেখতে ওয়ান্ডারফুল। মানে ধরো প্রায় 150-200 বছর বাড়ির নিচে ওই কথাগুলো বলছে, তাদের
তাদের মাথার মধ্যেই নেই যে এই বাড়িটা এত সুন্দর, কারণ তারা ওই দেখবার ওই জিনিসটাই তারা ফিল করতে পারছে না, বিকজ অফ ডেইলি তাদের যে লড়াই বেঁচে থাকা সেটা। প্লাস একটা গ্রুমিং আছে, ধরো একটা শিক্ষার একটা ব্যাপার আছে, সেটা ধরো ইটালি যেমন শহর, আমি শুনেছি গল্প যে আমার একটা যখন ইটালিয়ানরা যখন আমার একটা এক্সিবিশন করেছিল, ওরা বলেছিল তোমাদের শহর 300 বছর, আমাদের ওখানে ম্যাক্সিমাম শহরই 1000 বছর, এবং আমরা ওয়েল প্রিজার্ভ করি, তোমরা 300 বছরের শহরকে প্রিজার্ভ করতে পারছো না, আমাকে বলেছে। ইফ ইউ রিমুভ ইউর হেরিটেজ দেন ইউ লুজ ইউর রুটস। একদম। এটা একটা সমস্যা তো রয়েইছে। রাজীব দা, তোমার মধ্যে একটা আর্টিস্ট চিরকালই ছিল। ফ্রম দ্য ইয়াং এজ তুমি নিজে পেন্টিং করতে, তারপর তুমি নিজের জন্য ছবি তুলেছো, নিজের বই পাবলিশ করেছো। আর্টিস্ট হওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট উপকরণ কি? অর্গানিক হতে হবে, নট একাডেমিক। বই পড়ে আর্টিস্ট হওয়া যায় না, তোমাকে অর্গানিক্যালি দেখতে হবে জিনিসটাকে, রাস্তায় নেমে ফিল করতে হবে। যেরকম প্রচুর তুমি ধরো আর্টের বই পড়লে তাতে কিছু যায় আসে না, তুমি ইনফরমেশন পেলে, একাডেমিক্যালি প্রচুর ইনফরমেশন পেলে যে এত এত পেইন্টার ছিল, এত এত ছবি এঁকেছে, এত এত এ হয়েছে, উনি এই ব্রাশ ইউজ করতেন, উনি এই ব্রাশ ইউজ করতেন, তাদের জীবনী পড়লে ইনফরমেশন পেলে। কিন্তু তোমার যে সোল, যে একটা আর্টিস্টিক একটা সেন্স যেটা, সেটা কিন্তু তোমাকে অর্গানিক্যালি দেখতে হবে। একটা জিনিস শুনেছি অনেকের কাছে যে ওয়ান ফর্ম অফ আর্ট ইনফ্লুয়েন্সেস দি আদার ফর্ম অফ আর্ট। 100%। আমাকে যেটা ইনিশিয়ালি খুব ইনফ্লুয়েন্স করতো মানে তোমার স্কাল্পচার, আচ্ছা, নট পেইন্টিং। মানে আমার ফটোগ্রাফির সাথে আমি খুব রিলেট ফিল করতাম, মানে স্কাল্পচার আর ফটোগ্রাফির মধ্যে রিলেশন বিল্ড করতে পারি, নট থ্রু পেইন্টিং। আচ্ছা, পেইন্টিং একটা মিডিয়াম, ফটোগ্রাফি একটা মিডিয়াম, কিন্তু ফিলোসফিক্যালি স্কাল্পচারের সাথে অনেক বেশি কানেক্টেড ফটোগ্রাফি, মডার্ন ফটোগ্রাফি, ইন দ্য সেন্স যে আমরা যে ধরনের ছবি তুলতে ভালোবাসি, আরবান, আর্কিটেকচার, হেরিটেজ, পিপল, তার সাথে স্কাল্পচার অনেক বেশি কানেক্টেড। একটু এক্সপ্লেন করো কিভাবে বলছো। এটা এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট। ধরো আমি যখন আগে খুব স্কাল্পচারদের এক্সিবিশন দেখতাম অ্যাকচুয়ালি, তো সেটা একটা মোমেন্টকে ধরে রাখা অ্যাকচুয়ালি, একটা পার্টিকুলার ইমোশন বা এক্সপ্রেশন থাকতো, এক্সপ্রেশন থাকতো। হ্যাঁ। তো সেটার সাথে ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফি ইস মানে অনেকটা কানেক্টেড অ্যাকচুয়ালি। তো আমি একটা পেইন্টিং দেখে কখনই মনে হয় না যে এর মতো আমি ছবি তুলবো। ধরো একটা একটা সানসেট হচ্ছে সাপোজ, একটা পেইন্টিং, আমার মনে হয় না কখনই যে ওই সানসেটের মতো আরেকটা আমি একটা ছবি তুলব। কিন্তু যদি আমি একটা ভালো স্কাল্পচার দেখি, আমার কিন্তু আমাকে আর্টিস্টিক্যালি অনেক বেশি এনরিচ করে, মনে হয় বাহ, অদ্ভুত ফর্ম, অ্যাবস্ট্রাক্ট ফর্ম বলো, সব ফর্মটা একটা খুব টানে আমাকে অ্যাকচুয়ালি। মনে হয় যে এরম ছবি তুলবো বলে বলছি না, ছবিটা তো এরম হবে না, কিন্তু ছবিটা তোলার ক্ষেত্রে আমাকে যেরকম কলকাতার গল্পগুলো আমাকে খুব ইনফ্লুয়েন্স করতো, সেরকম স্কাল্পচারও খুব আমাকে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, আর সিনেমা আমার খুব ইনফ্লুয়েন্স করে। মানে আমি বলছি না যে কপি, ওই যে সম্ভাবনা যেমন বাইসাইকেল থিপ যখন দেখেছিলাম, মানে ইট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি, যে ওই সময় ও একটা ফ্রেম তৈরি করছে একটা লোক, কোনোভাবে বানাচ্ছে একটা সিনেমা। পথের পাঁচালী ভয় আমি দেখি না, ভয় দেখি না, মানে এত কষ্ট হয় দেখলে, মানে মন খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি। মানে ওরম ভাবে একটা সিনেমা বানাতে পেরেছে। বা সুবর্ণরেখা, আমি আমার খুব টানে অ্যাকচুয়ালি এগুলো। মানে আমি ওরকমই ছবি তুলবো এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমার সোলটা অনেক এনরিচড হয়, একটা ভাবনা তোমার মধ্যে। হ্যাঁ, এনরিচড হয়, আমি এনরিচড হই, সমৃদ্ধ হই যাকে বলে। দাদা, আর একটা জিনিস জিজ্ঞেস করার আছে। এটা আমি শুনেছি যে তুমি when you are clicking a photograph, if you are there in the moment, if you have lived that moment, আজ থেকে 10 বছর আগের কোনো ছবি যদি তুমি তোমার সামনে তুলে ধরা হয়, তুমি বলতে পারবে এক্স্যাক্টলি ওই মোমেন্টে কি ঘটছিল, আশপাশটা কিরকম ছিল। এটা কি সত্যি? সত্যি, মানে তোমার হুবহু মনে মানে আছে? প্রতিটা ছবি, ধরো আমি যদি 10,000 ছবি তুলে থাকি, প্রতিটা মোমেন্ট আমার মনে আছে। এরকম কোনো একটা খুব ইন্টারেস্টিং মোমেন্টের গল্প বলো, মানে যে মোমেন্টটা তোমার মনে দাগ কেটে গেছে, যেটা মনে থাকবে তোমার কাছে। একটা ছবি যেটা মাদার টেরেসা, একটা ছবি, আচ্ছা, এটা একটা খুব অদ্ভুত ঘটনা হয়েছে, ওটা আমার টার্নিং পয়েন্ট লাইফের। মাদার, তখন আমি কলকাতায় ঘুরছি অ্যাকচুয়ালি, হাঁটতে হাঁটতে মাদার টেরেসার বাড়ির সামনে চলে গেছি। তখন আমি জানতাম না যে এটা মাদার টেরেসা এখানে থাকে, মাদার হাউসে। মাদার হাউস।
তো দেখলাম বাড়ির সামনে প্রচুর ভিড়। হুম, হুম। তা আমি জিজ্ঞেস করলাম পুলিশকে কি ব্যাপার, বললো উপরাষ্ট্রপতি আসবেন, আচ্ছা। উনি এয়ারপোর্টে নামবেন, নেমে ডিরেক্ট মাদার হাউসে আসবেন, মাদার ওয়েট করছে ওনার জন্য। তো কিছুক্ষণ পর দেখলাম ভিড় আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। তাহলে কি হলো, বললো না দিল্লিতে এই কি বলে এই কোথাও একটা যুদ্ধ লেগেছে, উপরাষ্ট্রপতি কলকাতা নেমেছিলেন, আবার ওই ফ্লাইটই ব্যাক করে চলে গেছে। আচ্ছা, ওখানে যুদ্ধ সংক্রান্ত কিছু একটা ঘটনা ঘটেছে আর কি। আচ্ছা, মোস্ট প্রবাবলি গালফ ওয়ার ছিল না, মোস্ট আচ্ছা। প্রবাবলি যতদূর মনে পড়ছে আমার। তো এবার তো ফাঁকা, দেখি একটা 5-6 জনের টিম ওরা বসে আছে, হুম। আমাকে ডাকছে রাজীব রাজীব করে। আমি তো চিনতে প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখলাম ওরা চন্দননগরের লোক, ওরা সব ওই চার্চ কমিটির লোক অ্যাকচুয়ালি, আচ্ছা, ওই আচ্ছা। সব চার্চের লোক অ্যাকচুয়ালি, ওদেরও অ্যাপয়েন্টমেন্টে ছিল, মানে উপরাষ্ট্রপতি চলে যাওয়ার পরে। তা আমাকে বললো যে, আরে তুমি এখানে কি করছো, মানে ওরা তখনও জানে না যে আমি ছবি তুলি অ্যাকচুয়ালি, ওরা জানে আমি ক্রিকেটার। তাহলে হয়তো আমি যে ফটোগ্রাফার টেলিগ্রাফে কাজ করছি। ও তাই নাকি, তাহলে আমাদের সাথে একটা ছবি তুলে দেবে মাদার। হুম। বলো এটা খুব ভালো, আর তোমার যা খরচাপাতি হবে আমরা দিয়ে দেবো। আচ্ছা। তাহলে আমার ভালোই হলো, মাদার হাউসের ভেতরে ঢুকতে সুযোগ পাবো। তো ওই জায়গাটাতে কাউকে অ্যালাউ করে না, কোনো মিডিয়াকেও অ্যালাউ করে না, কোনো খুব স্পেশাল গেস্ট অ্যালাউ করে মাদার হুম, হাউস। হুম, হুম। আর তখন মাদার খুব বিগ শট অ্যাকচুয়ালি কলকাতা। হুম, হুম। তো ওই বেডরুমের পাশেই একটা ছোট্ট স্পেস আছে অ্যাকচুয়ালি, তোমার দুদিকে দুটো বেঞ্চি পাতা, মাদার ওখানে বেরোন কথা বলেন, ও বেড ওনার বেডরুমে ঢুকে যান। আর বেডরুমটা হচ্ছে তোমার এটার হাফ, এত ছোট? এত ছোট একটা আচ্ছা, চৌকি আর একটা ছোট্ট টেবিল, আর কিচ্ছু নেই। আমি আচ্ছা, নিজের চোখে দেখা আর কি। আচ্ছা। তো আর একটা এরকম একটা বালিশ, আর নিচে একটা মাদুর পাতা আছে। মাঝে মাঝে ওনারা বলছেন মাটিতে শুতে নাকি, মানে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি এসব দিকে আমি যাচ্ছি না, মানে আমি দেখেছি অ্যাকচুয়ালি। তো এবার আমি বাইরে ওয়েট করছি যে ওদের সাথে, যে মাদার বেরোবে যে ওই দরজাটা দিয়ে, আর দরজার পর্দাটা না এমনি করে ভাঁজ করা অ্যাকচুয়ালি, হুম। মানে পর্দাটা ওপেন করে ওনাকে বেরোতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা। তা আমি টেকনিক্যালি ক্যালকুলেট করছি কি লেন্স লাগাবো এখানে। তারপর দেখলাম যে এখানে ওয়াইড অ্যাঙ্গেলটি খুব ভালো হবে, আর সেদিনকে আমি একটা নতুন ওয়াইড অ্যাঙ্গেল কিনেছিলাম, তা একদিন আগে বা দুদিন আগে। আর বিকেলের লাইটটা তখন 4:30-5টা বাজে, বিকেলের লাইটটা পড়ছে অ্যাকচুয়ালি। আর তখন আমার একটা মোটর ড্রাইভ ক্যামেরা ছিল অ্যাকচুয়ালি, মানে আচ্ছা। কন্টিনিউ ওটা যদি ধরে রাখতাম, কন্টিনিউ মানে ফিল্মটা রোল হতো অ্যাকচুয়ালি, তাহলে একসাথে 4-5টা ফ্রেম তৈরি হয়ে যেত। হুম। এবার আমি ক্যালকুলেট করছি মাদার বেরোবে কি করে, মাদার যদি পর্দা খুলে বেরোবে, আমি এসব ভাবছি অ্যাকচুয়ালি। ওরা বলছে আরে তুমি বসো, মাদার আসবে, আমাদের একটা গ্রুপ ছবি তুলে দেবে, যেরকম হয় আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবদার। আবদার। তো আমি হঠাৎ দেখতাম ঠিক তার 2-3 সেকেন্ড পরেই অ্যাকচুয়ালি মাদার বেরোচ্ছে। হুম। আর আমি দেখলাম একটা ভার্টিক্যাল ছবি তুলতে হবে অ্যাকচুয়ালি, ওই দরজাটা তার উপর একটা এরকম কাজ করা, মাদার জাস্ট পর্দাটা ওপেন করেছে, আমি ক্যামেরা অন করেছি অ্যাকচুয়ালি। মানে ওটাতে কি আর ধরো তুমি 2 মিনিট টিপে রাখো, পুরো একটা রোল শেষ হয়ে যাবে, কন্টিনিউয়াস শুট। কন্টিনিউ শুট হয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ। মানে 36টা এক্সপোজ হয়ে হুম। যাবে। আর ওই মোমেন্টটাতে 36টা ছবি প্রায় হয়ে গেছে, মানে ওই বেরোচ্ছে আমি ক্লিক করা শুরু করেছি অ্যাকচুয়ালি। তখন আমি তো অনেক এক্সপার্ট হয়ে গেছি অ্যাকচুয়ালি। তো তুলে ওদের একটা গ্রুপ ছবি দিলাম, মাদার আমাকে বলছে হি ইজ এ মিডিয়া ফটোগ্রাফার, তুমি কেন অ্যালাউ করেছো ওকে, মানে আমায় কোথাও দেখেছে ফেকেছে হয়তো। বলছে আই নো হিম, হি ইজ এ মিডিয়া ম্যান, কোন পেপারে জানেন অ্যাকচুয়ালি। তো মাদারকে বললাম মাদার আমাকে একটু ব্লেস করে দাও, মাদার ওইসব ওই মালা ফালা দিয়ে সব দিল ফিল। তারপর অফিসে গিয়ে আমি ডেভেলপ করলাম, ডেভেলপ করে একটা ছবি ভার্টিক্যালি খুব বড় করে প্রিন্ট করেছি। হুম। প্রিন্ট করে আমি ডেস্কে জমা দিয়ে ক্যাপশন লিখে চলে এসেছি, ওপরে চলে এসেছি। হঠাৎ কিছুক্ষণ পর আমাকে উষা বলে একজন নিউজ এডিটর ছিল টেলিগ্রাফ, বললো রাজীব তোমার তো বিরাট ব্যাপার হয়ে গেল। কেন, বললো মালিক এসে তোমার খোঁজ নিচ্ছে, মানে? মানে অভিক সরকার এসে আচ্ছা। বলছে হু ইজ রাজীব দে। তো আমি বললাম ও তাই, বলে দেখো তোমার প্রচুর টাকা পয়সা বেড়ে যাবে। বাহ, ঠিক আছে। তো এবার বলে গেছে অভিবাবু যে কে রাজীব দে, তো নেক্সট দিন আমার সঙ্গে যেন দেখা করে। আচ্ছা, আর সেদিন পরের দিন মাদার টেরেসা মোস্ট অফ বার্থডে ছিল বা কিছু একটা ছিল, আচ্ছা, মানে আচ্ছা। উনিও কিন্তু খুব লেআউট মাস্টার ছিলেন, মানে অভিক সরকার। অভিকবাবু? অভিক সরকার। আচ্ছা। তো অভিক সরকার কি করলো, ওই
পেজ ওয়ানে মাঝখানে এরকম লম্বা করে মাদারের ছবিটা দিয়ে দিল। আচ্ছা। এবং তখন মানে প্রচুর, যখন মাদার মানে তখন খুব হট কেক একটা। হ্যাঁ হ্যাঁ আর সমস্ত বিদেশি এজেন্সিগুলো আমাকে পাগল করে শুরু করলো, ছবি পড়া, এই ছবি লাগবে, এই ছবি লাগবে। তো পরের দিন অভিক সরকারের সঙ্গে আমি দেখা করতে গেছি। বলছি আজ বসো বসো বসো। বললাম স্যার আমি আজকে বসতে পারবো না, কারণ আজকে ইন্ডিয়া আর পাকিস্তান খেলা আছে ফুটবল। ফুটবল। ফুটবল আচ্ছা এই সল্টলেক স্টেডিয়ামে। বলে আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা, চলে যাও, আচ্ছা, কিন্তু আচ্ছা। পরের দিনে আসবে আমার কাছে। আচ্ছা তাই আমি বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে সেদিনকে ইন্ডিয়া পাকিস্তান রেজাল্ট হয়েছে 6-0। ইন্ডিয়া জিতেছে তো? ইন্ডিয়া 6 গোলে ঠিক আছে। জিতেছে। আর আমি যে ছবিটা তুলেছিলাম সেটা হচ্ছে পাকিস্তানের গোলকিপার, হুম। তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন হ্যাঁ। কালার আসেনি, টাওয়েল মুখে দিয়ে এমনি করে শুয়ে আছে অ্যাকচুয়ালি মাটিতে খেলার শেষে। হতাশ। খেলার শেষে হ্যাঁ। আর তখন মাঠে ঢোকা যেত অ্যাকচুয়ালি। তো ঢুকে দেখি, আমি দেখি গোলকিপার শুয়ে আছে। আমি ক্যামেরাটা কেমন বাড়িয়ে ওপর থেকে একটা ছবি তুলছি, আচ্ছা। মানে একদম ওপর, মানে টপ, মানে যেটা তোমার ওই ড্রোন যেটাকে বলে, হুম হুম হুম। ওরকম ভাবে একটা গোলকিপার পুরো হাতটা ছড়িয়ে মুখটা টাওয়েল দিয়ে ঢাকা শুয়ে আছে। আমি ছবিটা দিয়েছি। সেদিনকেও অভিক সরকার ওই ছবিটা দেখেছে নামার সময়। আচ্ছা। এবং ওটা সেদিনকে পরের দিন ইন্ডিয়া যেহেতু 6 গোলে জিতেছে, ওটা বিরাট ক্যাপশন করে গোলকিপার শুয়ে আছে। তখন আমাকে উষা বলে যে ভদ্রমহিলা ছিলেন, নিউজ এইটা, বলে এই তোমার পুরো ভাগ্য খুলে গেছে, মালিক তোমার ফ্যান হয়ে গেছে। তো আমাকে দেখলাম পরের দিন অফিসে গেছি, ওনার সেক্রেটারি আমায় ডাকছে, অভিক সরকার, বলে রাজীব প্লিজ কাম আপ, ইজ ওয়েটিং ফর ইউ। এবার তো যেতেই হবে। আর আর তো যেতেই আর তো হবে। না বলার জায়গা নেই। এবার অভিক সরকার বললো আমার লাইকা ক্যামেরা আছে 2-3টে। অভিবাবু বলছে। অভিক বলছে বাপরে। কোথায় থাকো তুমি? আমি বললাম চন্দননগরে থাকি। বললো তুমি আমার ক্যামেরা ইউজ করতে পারো। মালিক তোমাকে বলছি আমার লাইকা ক্যামেরা ইউজ করতে তাও পারো। বলছে যে আমার সে নানান গল্প করছে, তাও ওনার নিজের উনি খুব ভালো ছবি তুলতেন, ওনার ছবি তোলার গল্প বলছেন। তা বলছে তুমি মাঝে মাঝে আসবে, এসে আড্ডা মেরে যাবে। আচ্ছা। তো মাঝে মাঝে যেতাম, গল্প করতাম, বিভিন্ন ছবি নিয়েই কথা হতো, কিন্তু আমি কখনোই কিছু মানে ইনফ্লুয়েন্স করিনি actually। তো উনি দেখলাম আমাকে সেই সময় আমাকে অনেক টাকা মাইনে বেড়ে গেল। আবার সেই সময়- পারবেই তোমার ব্যাক টু ব্যাক ফ্রন্ট পেজ ছবি যাচ্ছে, হ্যাঁ, মাইনে তো- পারবে না? তো প্রচুর টাকা বেড়ে গেল। তো যাই হোক, তারপরে তো আমি টেলিগ্রাফ ছেড়ে দিলাম তার 2-1 বছর পরে, সেটা অন্য গল্প। আবার তো স্টেটসম্যানে জয়েন করলাম। স্টেটসম্যানটা আমার কাছে ছিল খুব প্যারাডাইস অ্যাকচুয়ালি। আচ্ছা মানে পুরো দুটো ডিফারেন্ট কালচার অ্যাকচুয়ালি। আচ্ছা। মানে টেলিগ্রাফে যেমন ধরো খুপড়ি খুপড়ি ঘর, তার মধ্যে সবাই বসতো, আর স্টেটসম্যানটা হচ্ছে মানে কি বলবো, ওই বিল্ডিংটাই তো একটা আলাদা ঐতিহ্য। হ্যাঁ বিশাল ব্যাপার। আর হাইলি সফিস্টিকেটেড সব লোক দেখলাম, প্রচুর লিবারেল অ্যাকচুয়ালি, খুব ওপেন মাইন্ডেড, মোর লিবারাল দেন টেলিগ্রাফ। মোর দেন 100%। আচ্ছা। আর যে ওনার যে এডিটার ছিলেন তখন স্টেটসম্যানের, রবীন্দ্র কুমার বলে যে ভদ্রলোক, সেরকম আমি ওনার সঙ্গে দেখা করতে এলাম, উনি নিচে গেটের নিচে নিচে দাঁড়িয়ে ছিলেন আমার জন্য। বলে রাজীব এসো, মানে ইংরেজিতে বললেন কাম রাজীব। বলে আমাকে ওপরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমার সাথে বললো যে দেখো আমরা তো টেলিগ্রাফের মতো মাইনে দিতে পারবো না, কারণ আমাদের এখন একটু ক্রাইসিস চলছে। তাহলে ঠিক আছে, বলে তোমাকে আমি 500 রুপিস কম দেবো। তো আমি লোকটাকে দেখেই প্রথম বলে মুভড হয়ে গেল, হুম। মানে এত সুন্দর লাগলো অ্যাকচুয়ালি ওনার ব্যবহারে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 500 টাকা কম আছে তো কোনো আর। ব্যাপারই নয় actually। হ্যাঁ। আর তখন ওই টাকাটা অনেক টাকা অ্যাকচুয়ালি, আমি যেটা পেতাম অ্যাকচুয়ালি। তো আমি টেলিগ্রাফে সেই 90 কথা বলছি, আমার মাইনে ছিল 10,500 টাকা। ওরে বাপরে। 90 কথা বলছি। তো ওনারা আমাকে 500 টাকা কম দিয়েছিল এনিওয়ে। তো স্টেটসম্যান আমি খুব এনজয় করেছি আরও, মানে ফুল ফ্রিডম, কেউ কিছু বলার নেই। কিন্তু ওরাও খুব, ওই আমি যাওয়ার পর ওরা ছবি নিয়ে খুব ভাবনা চিন্তা শুরু করলো। ওরাও তখন বড় বড় ডিসপ্লে দেওয়া শুরু করলো। হুম। এবং প্রথম আমাকে রবীন্দ্র কুমার বললেন যে রাজীব আজকে তুমি জয়েন করছো, আজকে একটা ছবি দাও। আচ্ছা। আজকে ছবি দিয়ে আমরা তোমার জার্নিটাকে আমরা সেলিব্রেট করব। তো আমি একটা ছবি দিয়েছিলাম, তার 2 দিন আগে তোলা, এই দিল্লি রোডে, মানে দিল্লি রোডে বম্বে রোডে একটা হাতি, ওই হাতি সুরটা দিয়ে ড্রাইভারের কাছ থেকে পয়সা নিচ্ছে একজন। আচ্ছা। তো ওটা একটা ছবি পেজ ওয়ানে বেরিয়েছিল। তারপর ওরা, আমি যাই ছবি তুলেছি ওরা খুব মানে হ্যাপিলি ওটাকে প্লেস দিয়েছে আর কি। মানে তখন ওরাও খুব ফটোগ্রাফি নিয়ে খুব ভাবনা চিন্তা শুরু করলো যে এই ধরনের ছবিটা কেন ইউজ করবো না আমরা। আর আমি সবসময় ইনসিস্ট করতাম এডিটারদের যে এই পলিটিক্যাল
গ্যাদারিং বা পলিটিক্যাল ছবি তো থাকবেই, হুম কিন্তু ফটোগ্রাফি ইজ ডিফারেন্ট থিং ইন ফটো জার্নালিজম। এই যে এত স্টোরি টেলিং ছবি শহরে রোজ হচ্ছে অ্যাকচুয়ালি, সেগুলোকে ধরাটা একটা বেটার। হ্যাঁ মানে আমি এতক্ষণ তোমার সাথে কথা বললাম, তুমি পলিটিক্যাল মুভমেন্ট বা পলিটিক্স রিলেটেড ছবি নিয়ে খুব একটা কথা না, আমি খুব ইন্টারেস্টেড ছিলাম না, কারণ ওখানে খুব গতানুগতিক ছবি অ্যাকচুয়ালি। ধরো বুদ্ধদেব ভট্টাচার্য বক্তৃতা দিচ্ছে, হুম, বা একটা পলিটিক্যাল ব্রিগেডের র্যালি হচ্ছে, হুম। হাজারের লোক, সেও তুলেছি আমি, কিন্তু সেগুলো আমার খুব একটা টানেনি, যেহেতু আমি চাকরি করতাম বলে আমাকে তুলতে হয়েছে। আন্দোলনও তো তুমি অনেক দেখেছো। প্রচুর দেখেছি, আমাকে খুব ডেমনস্ট্রেশন খুব অ্যাট্রাক্ট করতো। তখন এসইউসিআই খুব ডেমনস্ট্রেশন করা মানে ভায়োলেন্স হতো, হুম, টিয়ার গ্যাস চলতো, লাঠিচার্জ হতো, সেগুলো আমার তুলতে খুব ভালো লাগতো। যেরকম একটা ঘটনা বলছি, একবার এসপ্ল্যানেড ইস্টে তখন র্যালিগুলো আসতো অ্যাকচুয়ালি, এসইউসি একটা বিরাট র্যালি, হুম, ধরো প্রায় 10-12 হাজার লোকের একটা র্যালি। আমাদের এসইসি এর লিডার যে ছিল, সে বলে দিত যে রাজীব দা গন্ডগোল হবে, হুম। সে খবরটা দিয়ে দিত। কিন্তু এখন কি করবে তোমরা, বলে আমরা আজকে জ্বালিয়ে দেবো সব। তো সব ফটোগ্রাফারদের ওরা খবরটা দিয়ে দিত, তো আমরা চলে যেতাম ওখানে। তো সেদিনকে আমার মনে আছে, সেটা আমার বিয়ের পরেই ছিল আর কি। আমার একটা নতুন ঘড়ি ছিল হাতে, মানে বিয়েরই ঘড়ি ওটা। তো এত লাঠিচার্জ হলো আর এত টিয়ার গ্যাসিং হলো, মানে আমার ঘড়িটা যে কোথায় পড়ে গেল। কিন্তু যেটা আমার মজার গল্পটা হচ্ছে, তা আমি এসেছি দাদা তোমাদের ছবি তুলতে গিয়ে আমার তো ঘড়িটা, এত দামি ঘড়ি আমার হারিয়ে গেল। বলে কি ঘড়ি ছিল আপনার? আমি বললাম টাইটানের একটা কোনো ঘড়ি অ্যাকচুয়ালি। আচ্ছা দাঁড়ান, দু একটা ঘড়ি আমরা পেয়েছি। আমাকে বলছে লিডারটা, বলছে কি কালারের? আমি বললাম যে মানে বেসটা হোয়াইট আর বেলটা ব্ল্যাক, আচ্ছা, এটার আচ্ছা, মধ্যে আমি আচ্ছা, ভালোবাসি হ্যাঁ। অ্যাকচুয়ালি। বললো আমি দুটো ঘড়ি আপনাকে পাঠাচ্ছি, আপনার কোনটা আপনি নিয়ে নিন। মানে আশ্চর্য হবে, ধরো 10,000 লোকের জমায়েতে ওই ঘড়িটা কিন্তু আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, ওই ঘড়িটাই ওই তুমি তোমার বিয়ের ঘড়ি ফেরত পেয়ে ফেরত গেছিলে? পেয়ে গেছি। আচ্ছা। তোমার এই যে এত লম্বা একটা স্প্যানে তুমি ফটো জার্নালিজমের সাথে যুক্ত ছিলে, ডু ইউ রিকল এনি মোমেন্ট যেখানে তোমার কোনো বড় পলিটিক্যাল লিডারের সাথে ইন্টারাকশন হয়েছিল? হ্যাঁ, একবার যেটা হয়েছিল সেটা হচ্ছে বিহারে। আচ্ছা, তখন আমি প্রাইম মিনিস্টারের ইলেকশন কভার করতে গেছিলাম, প্রাইম মিনিস্টার ট্যুর করবে অ্যাকচুয়ালি, আচ্ছা, বাজপেয়ী। আচ্ছা, তখন একটা গ্রামের ভেতরে, পাটনা থেকে সেটা অনেক দূর, প্রায় 80 কিলোমিটার দূরে, আচ্ছা, ওখানে বাজপেয়ী বক্তৃতা দেবে। আচ্ছা, তো আমরা 3টের সময় পৌঁছে গেছি ওখানে, হুম, মিটিংটা ছিল 4টে থেকে। হুম, তখনও বাজপেয়ী আসেননি। হুম, তো আমরা এমনি ছবি তুলেছি অনেক বাইরের, প্রচুর ক্রাউড হয়েছে। তো আমি চেষ্টা করছিলাম স্টেজে যাবার। হুম, তো স্টেজে স্ট্রিক্টলি কোনো মিডিয়া পার্সনকে অ্যালাউ করছে না। হুম, হুম, তখন আমার কি জানি মনে হলো, আমি শুনেছিলাম বাজপেয়ী খুব স্টেটসম্যান পড়তেন। আচ্ছা, হুম। তা আমি এসপিজিকে বললাম যে যদি আপনি আমার ভিজিটিং কার্ডটা নিয়ে দেখান, যে আমি স্টেজ থেকে কিছু ছবি তুলবো, যে বাজপেয়ী বক্তৃতা দিচ্ছে। হুম, তো ওনার কি মনে হলো, এসপিজি স্টেট বাজপেয়ীর হাতে ধরিয়ে দিল। হুম, বললো যে সামওয়ান ইজ ওয়েটিং। তো বাজপেয়ী দেখলো স্টেটসম্যান রাজীব দে, বাহ! উনি আমাকে ডাকলেন। আচ্ছা, এসপিজি কে দিন, আমাকে দেখছেন তো উনি, আচ্ছা, মানে স্টেজটা খুব কাছে, মানে আর গ্রাউন্ড লেভেলের স্টেজ ছিল, উপরে না। হুম, তো আমাকে বললো, ইংরেজিতে বললেন যে তুমি কোথা থেকে এসছো, দিল্লি থেকে না কলকাতা থেকে? হুম, তো আমি বললাম স্যার আমি কলকাতা থেকে এসেছি। ও গুড, কাম আপস্টেয়ার্স, নো প্রবলেম। বলছি হাউ ইজ ইরানি, আচ্ছা, হোয়ার হি ইজ নাও? আমি বললাম মনে হয় কলকাতাতেই আছেন। ইরানি কে? স্টেটসম্যান এডিটর ইন চিফ ছিলেন, আচ্ছা, সিআর ইরানি। আচ্ছা, 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 বলছে আমার রিগার্ডস দিও ওনাকে। আচ্ছা, তো বলছে তুমি মানে তোমার যেটা ইচ্ছে তুমি ছবি তোলো। তো এসপিজি একটু অবাক হয়ে গেল। হুম, এসপিজি আমাকে আবার স্যার স্যার বলা শুরু করলো। বলে স্যার আপনি সাবধানে নামবেন। একটা সিঁড়ি মতো ছিল। তো আমার ছবি টবি তোলা হয়ে গেল। তো প্রাইম মিনিস্টারকে আমি থ্যাংক ইউ বলে, বেশিক্ষণ থাকিনি, বললো হুম। 10 মিনিট সময় দিয়েছিল। তো উনি স্পিচ দিচ্ছিলেন, আমি করে ছবি তোলার পর চলে এলেন। তোমার লাইফে কোনোদিন কেভিন কার্টার মোমেন্ট হয়েছে? রাজাবাজারে একটা ম্যাসিভ আগুন লেগেছিল, ম্যাসিভ আগুন। হুম, তখন আমরা বাড়ি বাড়ি চলে যাচ্ছি, নাইট ডিউটি কভার করে, তখন 10টা-5টা বাজে, বাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি। হঠাৎ খবর এলো যে রাজাবাজারে একটা বিশাল আগুন লেগেছে। হুম, তো যাই হোক ওখানে ছুটলাম, গিয়ে আগুনের ছবি টবি তুললাম, ফায়ার ব্রিগেডও কাজ করছিল।
তো একটা বিল্ডিং এ উঠে সেই আগুন, সেটা আগুন লেগেছে সেই বিল্ডিংটাতে, দেখি ঘরটা পুরো ফাঁকা, আচ্ছা। আর একটা মাটিতে বিছানা একটা বাচ্চা শুয়ে কাঁদছে। তো আমি দেখছি ফায়ার ব্রিগেডও নেই, কেউ নেই। আমি কি জানি কি মনে হলো, বাচ্চাটাকে আমি কোলে তুলে নিলাম, নিয়ে আমি বেরিয়ে এসে যে আমি বললাম ফায়ার ব্রিগেড অফিসারকে বললাম, দেখুন এরকম বাচ্চাটাকে আমি রেস্কিউ করলাম, কেউ নেই। বলে কোথায় পেলেন? তাই বললাম দেখুন ঘরে শুয়ে কাঁদছিল। তো সঙ্গে সঙ্গে ওরা মাইকে এতে অ্যানাউন্স করলো যে এরকম। তখন দেখি দূর থেকে দুজন মহিলা ছুটে আসছে। আচ্ছা। ওরা অ্যাকচুয়ালি কি হয়েছে, ভয়ে প্যানিকড হয়ে ওরা রাশ করেছে বাড়ি থেকে। বাচ্চাটা পিছনে বাচ্চাটা পেছনে রয়ে গেছে সামহাউ। তারপরে ওটাকে বাচ্চাটা মাদের হাতে তুলে দেওয়া হলো। তখন ওরা খুব সেনসিটিভ মুভমেন্ট, খুব সেনসিটিভ মোমেন্ট। মানে সেদিন তুমি কারণ আমি তখন না আর তুললেও হবে, না বাচ্চার প্রাণটা বাঁচাতে। প্রাণটাকে বাঁচাতে হবে ডেফিনেটলি। এটাতে আমি বিশ্বাস করতাম। তুমি সেই প্রথমে যেটা বলছিলে না যে ভালো আর্টিস্ট হতে গেলে তোমাকে অর্গানিক হতে হবে, দ্যাট ইজ হ্যাঁ, ইওর অর্গানিক রিঅ্যাকশন। ডেফিনেটলি। আসলে আসলে গুড হিউম্যান বিংস ছাড়া ক্রিয়েটিভিটি হয় না। হুম। কোথাও একটা খুব পিউরিফাইড সোল লাগে অ্যাকচুয়ালি। এটার জন্য একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসতে হয়। ধরো মিউজিক ভীষণভাবে তোমার সেনসিটিভিটি অনেক বেশি এনরিচ করে। তো এর জন্য আমি একটা ২-৩টে ব্যান্ড যারা সে সময় বাজাতো, পিঙ্ক ফ্লয়েড, তাদের মিউজিক আমাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করত। আচ্ছা। এবং তাদের যে সাউন্ড, তাদের যেভাবে তারা ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে অ্যাকচুয়ালি, সেটা মনে হতো খুব কন্টেম্পোরারি, খুব অনেক বছর থাকবে এটা, অনেক সময়ের থেকে অনেক এগিয়ে গান। যেরকম কলকাতায় ছিল মহিনের ঘোড়ার গান, মহিনের ঘোড়ার গান এখনো বেঁচে আছে। হ্যাঁ, হ্যাঁ। কত গান তো হয়েছে, কিন্তু মহিনের ঘোড়ার গান এখনো বেঁচে আছে বিকজ অফ তারা সময়ের থেকে এত এগিয়ে ছিল। তাদের ধরো এই যে পৃথিবীটা ছোট হতে হতে স্যাটেলাইট হয়ে যায়, ধরো এই যে গানটা এখন তো একদম তাই, একদমই তাই। ধরো এই গানটা লিখেছিল 70s বা 80s এরকম, 77 এর পর, বা জানি না ঠিক এক্সাক্ট কোন সময় লেখা হয়েছিল। কিন্তু এইগুলো আমায় খুব ইনফ্লুয়েন্স করেছে ছবি তোলার ক্ষেত্রে। মিউজিক এবং স্কাল্পচার এবং সিনেমা, এই তিনটে জিনিস আমায় খুব ইনফ্লুয়েন্স করেছে। মানে একটা আর্ট ফর্ম তোমাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করছে যে তুমি সেই ইনফ্লুয়েন্সটা অন্য আরেকটা আর্ট ফর্মে ইমপ্লিমেন্ট করতে পারো। ইমপ্লিমেন্ট আমি কথাটা বলবো না, ইনফ্লুয়েন্স মানে ওরকম ছবি তো হয় না। হ্যাঁ, 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 মানে ওটা মনের জানলা খুলছে। মনের জানলাটা খুলছে, যে আমার দেখাটা পাল্টাচ্ছে অনেক। হুম। আমি অনেক বেশি ওপেন মাইন্ড নিয়ে দেখতে পাচ্ছি, বিকজ আমার মাইন্ড ফুল অফ সাউন্ড, ফুল অফ আর্ট, প্র্যাকটিস সব নিয়ে আমি দেখছি। কিন্তু শাটার টেপাটা তো একটা টেকনিক্যাল জিনিস, কারেক্ট। কিন্তু যখন আমি ভিউ পয়েন্ট দিয়ে দেখছি শহরটাকে, অনেক কিছু আমার মধ্যে আছে অ্যাকচুয়ালি। এই জার্নি করতে 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 আমার একটা চোখ, একটা মন তৈরি হয়েছে। সেই মনটা না থাকলে কিন্তু আমি ক্লিক করতাম না। দেখাটা পাল্টে যায়, ভাবনাটা পাল্টে যায়, আরো বেশি গভীরে যাওয়া যায়। আচ্ছা, তোমার এই জার্নির কালমিনেশনই কি তোমার এই তিনটে বই, ইনভিনসিবল সিটি, এন্ডলেস সিটি, আর কলকাতা এন্ডলেস সিটি, কলকাতা মাই এন্ডলেস সিটি, মাই এন্ডলেস সিটি, হ্যাঁ, এবং দ্য টেল অফ টু সিটিজ, হাম্পি আর নিউ টাউন। হ্যাঁ। হাম্পি নিউ টাউনের গল্পটা খুব ইন্টারেস্টিং। হুম। তখন তো আমি নিউ টাউনের র্যান্ডাম ছবি তুলছি। এটা কোন সাল? এটা 2011-12। মানে নিউ টাউন তৈরি হচ্ছে তো? তখন তৈরি হচ্ছে, জাস্ট গ্রো করছে অ্যাকচুয়ালি। প্রচুর বাড়িঘর হয়ে গেছে, গ্রো করছে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে 2013-14-তে আমি একদিন এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলাম। আচ্ছা। বাসে করে। সেই বাসটা ছিল এসি বাস একটা, তখন করুণাময়ী অব্দি আসছিল বাসটা। আমি উঠে পড়েছি অ্যাকচুয়ালি। উঠে আমার পাশে যে লোকটি ছিল, উনি একটা মোবাইলে বা একটা ওই তখন ট্যাব পাওয়া যেত না, ট্যাবে একটা ভিডিও দেখছিলাম বসে বসে। ঠিক সেই সময় ধরো 4:30-5টা বাজে, বিকেলের আলো, নতুন শহরে আলো পড়ছে অ্যাকচুয়ালি, নতুন বাড়িঘর, নতুন সভ্যতা তৈরি হচ্ছে। আর ভদ্রলোক দেখছেন একটা খুব প্রাচীন একটা সভ্যতার ছবি, একটা ভিডিও, প্রচুর সমস্ত এনশিয়েন্ট স্ট্রাকচার, তার মধ্যে পুরনো মন্দির, ভাঙা দেওয়াল সব দেখাচ্ছে। আমি ওটা দেখছি আর জানলা দিয়ে নিউ টাউনটা দেখছি। আমি তখনই জানি না ওটা কোথাকার শহর, কি শহর, কিচ্ছু জানি না। তো দেখতে দেখতে আমার একটা অদ্ভুত লাগলো অ্যাকচুয়ালি, যে এটা তো একটা শহর তৈরি হচ্ছে, আরেকটা শহর ছিল সেটা এখন রুইন্স এবং ডেজার্টেড। তো তো ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এটা কোথাকার ভিডিও, কি এটা? বলে এটা আমার এক বন্ধু গেছে হাম্পিতে বেড়াতে,
তো উনি একটা ভিডিও আমাকে পাঠিয়েছেন, আমি দেখছি। হুম। তো ভিডিওটা দেখে আমার খুব অদ্ভুত লাগলো, আরে বা একটা নতুন শহর তৈরি হচ্ছে আমার সামনে। আরেকটা এরকম একটা শহর ছিল একটা সময়, আজ থেকে 1000 বছর হোক বা 1500 বছর আগে, সেটা এখন নেই, ভ্যানিশ। হুম। সেখানে হুম। শুধু রুইন্স এবং ডেজার্টেড, কোনো সেটেলমেন্ট নেই, কেউ থাকে না ওখানে। এটা আমায় কিন্তু খুব অদ্ভুতভাবে ইনফ্লুয়েন্স করলো। আমি সেদিনকে বাড়িতে এসেই হাম্পি সম্বন্ধে প্রচুর রিসার্চ করলে। রিসার্চ করলাম। আচ্ছা। হাম্পির ছবি দেখলাম। তাহলে একটু সাংঘাতিক একটা ব্যাপার। আমি তো একটা ২ দিন পরেই ট্রেনের টিকিট কাটলাম হাম্পি। আচ্ছা। হাম্পির কোনো রিজার্ভেশন টিকিট নেই, এসি নেই, নন এসি নেই, সব বুক। ওই ট্রেনটাতে কি হয়, সব ওই মানে পেশেন্ট পার্টি যায় অ্যাকচুয়ালি আচ্ছা। সাউথের দিকে। আচ্ছা। তার জন্য সিট পাওয়া যায় না। হুম। তো আমি একটা নরমাল নন রিজার্ভ কম্পার্টমেন্টে একটা টিকিট কাটলাম। আচ্ছা। হাম্পি আমাকে যেতেই হবে, দেখতেই হবে। তো আমি হাম্পিতে গিয়ে তো আমি জাস্ট মানে আমি কেঁপে গেছিলাম অ্যাকচুয়ালি। মেসমারাইজড। মেসমারাইজড আচ্ছা। যে এরকম একটা শহর এখানে আছে আমি জানি না। এরকম একটা এনরিচ সিটি, যেটা একটা সময় ইন্ডিয়াতে ছিল অ্যাকচুয়ালি। তারপরে আমি সেই ট্রিপটাতে গিয়ে আমি পাগলের মতো ছবি তুলেছি অ্যাকচুয়ালি। কিন্তু আমি তখনও বুঝতে পারছিলাম না যে কিভাবে এটাকে কানেক্ট করাবো। এবার তারপরে আরো ৪-৫ টা, আমি মোট ৮ বার গেছিলাম হাম্পিতে। হ্যাঁ। ৮ বার, ৭ বার কি ৮ বার। আচ্ছা। হাম্পিতে প্রচুর ছবি তুলেছি। হুম। মানে বেসিক্যালি আমাকে এনশিয়েন্ট সিভিলাইজেশন খুব টানে। তুমি বললে তো হ্যাঁ, পুরনো স্থাপত্য। পুরনো স্থাপত্য আমার খুব টানে। তো আমি মানে অ্যামেজড অ্যাকচুয়ালি। তো এবার যখন ছবি এসে, যেহেতু আমি অ্যানালগ ক্যামেরায় ছবি তুলি, ফিল্মে ছবি তুলি, এখনো তুলি। হুম। তো সেটাকে প্রসেস করতে হয়, তারপর সেটাকে ডিজিটালাইজড করতে হয়, তারপর কম্পিউটারে দেখা যায়। হুম। তো কম্পিউটারে দুটো শহরকে আমি মেলাবার চেষ্টা করছিলাম যে এইটার সাথে কি এটা ম্যাচ করছে। তো অদ্ভুতভাবে ফিলোসফিক্যালি এবং কিছুটা ফিজিক্যালি দেখলাম অনেক মিল আছে দুটো শহরের। আচ্ছা। স্ট্রাকচারাল একটা মিল আছে। একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেম ধরো একটা পিলার, হুম। একটা নিউটনের একটা মোটা পিলার তৈরি হচ্ছে। আর ওরম একটা পিলার এই হাম্পিতে আছে। মানে সে জাস্ট পিলারের অবশিষ্টটা অবশিষ্ট নতুন নতুন পিলার। তৈরি হচ্ছে। তাহলে এটা তো একটা দারুণ, এরমভাবে আমি এডিট করা শুরু করলাম। খুব পোয়েটিক ব্যাপার এটা। খুব। ধরো একটা লম্বা পাঁচিল, হ্যাঁ। সেটা রুইন্স অ্যাকচুয়ালি। হ্যাঁ। বড়, বড় পাথর দিয়ে তৈরি। আর তারপরে নিউ টাউনে দেখলাম প্রচুর কংক্রিটের ওয়াল লম্বা করে তৈরি হচ্ছে। ল্যান্ড ডিমার্কেট করা। ল্যান্ডমার্ক করে। তা আমি এভাবে এডিট করা শুরু করলাম। এটা তো গেল টেল অফ টু সিটিজ। এবার আমি তার আগের দুটো বইয়ের ব্যাপারে তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই। ইনভিনসিবল সিটি অ্যান্ড কলকাতা মাই এন্ডলেস সিটি, দুটোই কলকাতার ওপর কাজ। তোমার মতে বেসিক ডিফারেন্সটা কি এই দুটো বইয়ের মধ্যে? আচ্ছা, একটা বই, প্রথম যে বইটা ইনভিনসিবল সিটি, এটা বেসিক্যালি যখন আমি নিউজ পেপারে চাকরি করতাম, এই যে কলকাতায় ঘুরতাম অ্যাকচুয়ালি, হুম। সাধারণ মানুষের ছবি আছে বইটাতে। হুম। পিপল কিভাবে আছে শহরে, হুম। তাদের ছবি আছে। কিন্তু আর মাই এলনেস সিটি ছবিটা কিন্তু একেবারে ডিফারেন্ট। এটা, এই বইটা হচ্ছে বেসিক্যালি এই সিটি ট্রান্সফর্ম হচ্ছে তার গল্প। এবং এন্ডলেস সিটিটা তুমি ওই প্যানোরামিক ফরম্যাটে ছবি তুলেছি, 3:1 এ 3:1 তুলেছো। হ্যাঁ। তো এই সিটি যে একটা বদলাচ্ছে, এক্সপ্যান্ড করছে, কিন্তু অদ্ভুতভাবে পুরনো শহরে, পুরনো কলকাতার সাথে নতুন যে কলকাতা হচ্ছে, তার সাথে অদ্ভুত কানেকশন আছে। সেটা আমি রিডিসকভার করলাম আচ্ছা। এবং সেভাবেই ছবিগুলোকে কিউরেট করা হয়েছে। তুমি যদি বইটা দেখো তাহলে দেখবে পুরনো কলকাতার যে ছবি আর নতুন কলকাতার ছবি পাশাপাশি রেখেছি বইটাতে। প্রতিটা ছবি অদ্ভুতভাবে কানেক্টেড। হ্যাঁ, হ্যাঁ, এই জাক্সটাপোজিশনটা তো আমি দেখেছি। দেখেছো তুমি? হ্যাঁ। অদ্ভুতভাবে কানেক্টেড অ্যাকচুয়ালি। মানে তুমি এটাকে বিচ্ছিন্ন করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে দুটো আলাদা ছবি নয়। দুটো হয় ফিজিক্যাল এলিমেন্টের থ্রু দিয়ে কানেকশন দেখতে পাচ্ছি, বা কোনো একটা পোয়েটিক, কোনো একটা মিস্টিক কানেকশন। কানেকশন দেখতেই পাচ্ছি। ধরো যেমন পুরনো কলকাতার বাড়ি ঘরের মধ্যে দিয়ে পাখি উড়ে যাচ্ছে, একটা ছবি আছে। আবার নতুন স্ট্রাকচারের উপর দিয়েও পাখি উড়ে যাচ্ছে হুম। একই শহরে। হুম। দুটো ফ্রেমের কথা বলছি, ধরো না পুরোনো কলকাতার কোনো একটা শট তুমি নিচে, ধরো বৃষ্টি পড়ছে, তুমি তো কনসিয়াসলি আবার ওই বৃষ্টি পড়ছে আমি নতুন কলকাতায় কোনো একটা বৃষ্টি পড়ার সিন শুট করতে যাচ্ছ না, তুমি ওখানে শুট করেছো, বাড়ি এসে দেখেছো, দেন তুমি মিলিয়েছো। তো
তোমার এই প্রসেসটা, এই বইটা বানানোর প্রসেসটা কি কমপ্লিটলি এডিট প্রসেস, মানে কমপ্লিটলি আ বুক হুইচ ইজ বেসড অন দ্য মেথড অফ কিউরেশন? ডেফিনেটলি। আচ্ছা। কারণ নিউ টাউনের প্রচুর ছবি তুলেছি, হুম। কলকাতারও প্রচুর ছবি তুলেছি, কিন্তু শুধু কলকাতার ছবিটা আমি চাইছিলাম না, হুম। যেটা আমরা দেখতে অভ্যস্ত অ্যাকচুয়ালি, কলকাতার ছবি, পুরোনো বিল্ডিং, পুরোনো স্ট্রাকচার। আমি চাইছি যে সিটি ট্রান্সফর্ম হচ্ছে, হুম। এক্সপ্যান্ড করছে, সেটার সাথে আমি পুরোনো কলকাতা, নতুন কলকাতাকে আমি একটা কানেক্ট করবার চেষ্টা করেছি থ্রু কিউরেশন। থ্রু কিউরেশন। হুম। সেই ছবিগুলো আমার কাছে আছে, যেটাকে আমি কানেক্ট করাতে পারছি অ্যাকচুয়ালি। তুমি যে সময় ছবি তোলা শুরু করেছো এবং আজকে সময়ের মধ্যে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন হয়েছে, হ্যাঁ। সেটা টেকনোলজিতেও হয়েছে, Technology- সব ক্ষেত্রে হয়েছে। আমি টেকনোলজিতেই আসছি। একটা সময় ছিল সারা হাউস হোল্ডে একজনের কাছে ক্যামেরা থাকলে বিশাল বড় ব্যাপার। এখন প্রত্যেকটা মানুষের পকেটে ক্যামেরা। তো ডু ইউ থিঙ্ক দিস ওভার এক্সপোজার অফ ক্যামেরা হ্যাজ অ্যাফেক্টেড অর ইম্প্যাক্টেড ফটোগ্রাফি? কিছুটা বলতে পারো যে ছবির যে কিউরিওসিটিটা ছিল সেটা কিছুটা লস্ট হয়েছে। কারণ তুমি একটা মানে ছবি এই অ্যাবান্ডেন্সটা পজিটিভ না নেগেটিভ হয়েছে ইম্প্যাক্ট? ইম্প্যাক্টটা নেগেটিভ পজিটিভ মিক্সচার আছে অ্যাকচুয়ালি, আচ্ছা। মিক্সচার আছে। মানে এই নিয়ে পুরো নেগেটিভ আমি বলবো না, কারণ ছবির সম্বন্ধে লোকের ভালোবাসাটা বেড়েছে আরো, সবাই ছবি তুলতে চাইছে, হুম। এটা একটা পজিটিভ দিক। সবার হাতে হুম। আগে যেমন একটা লোকের কাছে ক্যামেরা মানে সে বিরাট কলার তুলে ঘুরে বেড়াতো, হুম। হুম। এখন সেটা নেই। এখন একটা সাধারণ লোকও একটা ছবি ইমেজ তৈরি করতে পারছে হুম। থ্রু মোবাইল, হুম। কারণ এটা দরকার ছিল, কারণ সময় তো বদলাচ্ছে। হুম। কিন্তু আমার ব্যক্তিগত যেটা জার্নি অ্যাকচুয়ালি, আমি কিন্তু ওয়েট করার পক্ষপাতী। এই ধরো আমি যেহেতু ফিল্মে ছবি তুলি, এই ফিল্মটা ছবি তোলার পর সঙ্গে সঙ্গে দেখতে পাই না, হুম। এই ফিল্মটাকে প্রসেস করতে দিতে হয়, সেটা আসে, আসার পর নেগেটিভ দেখে আমি সেটাকে ডিজিটালাইজড করতে দিই। হুম। এই যে ছবির সাথে এতদিন ধরে থাকাটা, এটা একটা ফিলোসফিক্যাল কানেকশন। হুম। যে আমি এই ছবিটা তোলা থেকে ডিজিটালাইজড করা অবধি ধরো ১ মাস সময় লাগবে। হুম। ১ মাস কিন্তু আমি ছবিটার মধ্যে আছি, কখন আসবে নেগেটিভটা আমার কাছে। এই যে এটা খুব ব্যক্তিগত জিনিস অ্যাকচুয়ালি। এটা এই যে ভেতরে ভেতরে অ্যাংজাইটি, অ্যাংজাইটি, হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ। ডিজিটালে কি হবে, তুমি সঙ্গে সঙ্গে দেখে নিচ্ছ। তোমার যদি ভালো লাগে রাখলে, না ভালো লাগলে ডিলিট করে দিলে। কিন্তু আমি ডিলিটটারই বিরুদ্ধে। আমি যে এই যা কিছু আমার ক্রিয়েশন আমার কাছে থাকুক। তুমি বোধহয় ভারতবর্ষের এখন মানে হাতে গোনা কয়েকজনের মধ্যে যে এখনো ফিল্ম ক্যামেরা ইউজ করে। এটা কি শুধুমাত্র ওই 3:1 ফরম্যাটটার জন্য? বলতে পারো আমি যেটা তুলি, যেটা 3:1 ফরম্যাটের জন্য। কারণ এইটা ডিজিটাল রিসেন্ট বেরিয়েছে 3:1 ফরম্যাট। আচ্ছা। কিন্তু ওটা খুব এক্সপেন্সিভ ক্যামেরা। আচ্ছা। ওটা ফুজি একটা বার করেছে। তো সেটা অনেক দাম। আচ্ছা। তো এটা একটা ব্যাপার যে আমি হয়তো কিনতেই পারি একটা ক্যামেরা, কিন্তু আমার ওই জার্নিটা থেকে আমি সরে যাবো একটুখানি। ওই যে ফিল্ম পাঠানো, ফিল্ম আসা, ডেভেলপ হওয়া, এই যে ছবিটাকে দেখা, বারবার করে দেখা, এটা থেকে হয়তো আমি কিছুটা সরে যাবো তুমি অ্যাকচুয়ালি। প্রসেসটাকে ভালোবেসে ফেলো। ভালোবেসে ফেলেছি। এই যে ওয়েট, এই যে ওয়েট, মানে সবকিছু ইনস্ট্যান্ট হয় না, না, তাই না? না। এটা আমার একান্তই ব্যক্তিগত জার্নি এটা। হুম। এটা আমি বলবো না যে এটা খুব মহান কিছু। হুম। কিন্তু আই লাভ দিস ওয়ে অ্যাকচুয়ালি। দেখো প্রত্যেকটা আর্টিস্টের একটা ব্যক্তিগত জার্নি থাকে। থাকবেই। সেটাই তো তার আর্টে মানে রিফ্লেক্ট হয়। একদমই তাই। রাইট নাও তুমি কি বললে যে একটা প্রসেস আছে, একটা ওয়েট আছে। ঠিক আছে? তুমি রাস্তায় বেরোচ্ছ, ইউ আর নট সিওর যে তুমি ছবি আজকে ভালো পাবে কি পাবে না। বাট টেকনোলজি আজকে এরকম একটা জায়গায় এসছে যেখানে তুমি ঘরে বসে কমান্ড দিয়ে প্রম্পট লিখে একটা ছবি জেনারেট করে ফেলতে পারো। মানে তুমি ধরো তোমার খুব ইচ্ছা করলো হাওড়া ব্রিজে আমি এমন একটা ছবি তুলতে চাই যেখানে একটা আম, একটা ওয়ার্কার মাথায় একটা বিশাল বড় লোক সেটা আমি মানে হেঁটে হেঁটে যাচ্ছে। তুমি হয়তো সেদিনকে ভেবে বেরিয়েছো, তুমি গিয়ে সেখানে দাঁড়ালে, ওয়েট করলে, ছবিটা পেলে না। কিন্তু আজকে একজন কম্পিউটারে বসে সেটা যদি টাইপ করতে পারে প্রপারলি, যে এন্টার মারে, ছবিটা তৈরি হয়ে যাবে। তোমার কি মনে হয় এআই অ্যান্ড ফটোগ্রাফি আর কম্পিটিং আগেনস্ট ইচ আদার অর ইট উইল কমপ্লিমেন্ট ইচ আদার? হিউম্যান ফিলিংস, হিউম্যান ব্রেন, এটাকে ওভারকাম করা জানি না আমি। আমিও কনফিউজড আর কিছুটা। কিন্তু আমি যেটা বিশ্বাস করি নেচারকে অ্যাকচুয়ালি।
ধরো পৃথিবীতে যদি এই দিন আসে যে একটা বীজ থেকে একটা অঙ্কুর বার করতে পারবে এআই, তাহলে বুঝবো যে অনেক কিছু পাল্টে যাবে পৃথিবীতে। হুম। আসলে রহস্যটা নেচারের মধ্যেই লুকিয়ে আছে। ধরো তুমি একটা ছোলা রেখে দিলে, পরের দিন টাক করে একটা ছোট্ট একটা শীষ বেরোলো, ওটা কমান্ড দিয়ে হবে না। ওটা তো ওটা মুশকিল আছে। তাই নেচার ইজ আলটিমেট। একদম। পৃথিবীতে বহু সভ্যতা এসছে, ওয়াশ আউট হয়ে গেছে। আসলে আসলে যেটা মানুষ যেটা মনে করছে এই পৃথিবীতে হাজার বছরের জন্য থাকবে ভেবেছে, তার জন্য এত দৌরাত্ম্য বেড়েছে অ্যাকচুয়ালি। আসলে মানুষের কি এত কিছু দরকার লাগে জীবন যাপন করবার জন্য? এটা তো আরেকটা পডকাস্ট করতে হবে। এই যে এই প্রশ্নটার উত্তর আরেকটা পডকাস্টে আমরা বার করবো। সত্যি বলছি তোমাকে, ধরো এই এত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এত কিছু, একটা মানুষের আয়ু কত বছর? ম্যাক্সিমাম 90 বছর। তার জীবন তো সে 90 বছর তো আরো সুন্দরভাবে কাটাতে পারে, নেচারের সাথে থাকতে পারে, নেচারকে ফিল করতে পারে। সেখান থেকে সিভিলাইজেশন কিন্তু সরে যাচ্ছে, মানে মানুষকে কিন্তু নেচার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ফর বিজনেস, হুম ফর সেল। তোমাকে যে একটা প্রোডাক্ট সেল করতে হবে, হুম। তার ফলে যেভাবে কনভিনিয়েন্সের নাম করে সেল করতে হবে। সেল করতে হবে, যেভাবে যেভাবে সিভিলাইজেশন এগোচ্ছে, তাতে নেচার কোনদিন রিভেঞ্জ নেবে। আজকে ধরো মনে হলো যে এই প্ল্যান এই এই সোলার সিস্টেমে হঠাৎ দেখলে ইন্টারনেট অফ হয়ে গেল, কেউ কিছু জানে না তো কি হবে তখন? ইন্টারনেট অফ হয়ে গেল কোনো কারণে, সোলার সিস্টেম পৃথিবী মনে করলো যে এটা আমি জোরে ঘুরছি না আস্তে ঘুরছি, আমি স্লো হয়ে গেলাম, সব কোলাপস করে গেল, কি হবে? এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি। একবার সোলার এক্লিপস হয়েছিল হুম ডায়মন্ড হারবারে। হুম। সেখান থেকে পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট স্পট ছিল ওটা। এই জন্য বহু সায়েন্টিস্টরা সব আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, তারা ওই ডায়মন্ড হারবারে এসে সোলার এক্লিপস দেখতে এসেছিল। আচ্ছা আর আমি আমি তখন অ্যাসাইন্ড হয়েছিলাম ওইটা কভার করবার জন্য। আচ্ছা। তো প্রচুর আমাদের যেখানে গভর্নমেন্ট যেখানে আমাদের মিডিয়াকে অ্যালট করেছিল, সেখানে প্রচুর সায়েন্টিস্ট ছিল হুম। এবং সব রিটায়ার্ড, সব এক্সপার্ট যারা দিকপাল। গ্যালাক্সি নিয়ে কাজ করে, হুম। সব দিকপাল সায়েন্টিস্ট। তার মধ্যে কোন নোবেল লরিয়েটও ছিল। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এবার আমরা তো খুব এক্সাইটেড, ধরো সোলার এক্লিপস হলো, একদম অন্ধকার হয়ে গেল পৃথিবী। হুম হুম হুম। যেই ছাড়লো একটা ডায়মন্ড রিং হয়ে আছে, মানে একটা ডায়মন্ড এখান দিয়ে একটা ছড়ায়, আর পুরো সার্কেলটা দিয়ে একটা রিং হয়। হুম হুম হুম। তো এই যখন পুরোটা অন্ধকার হয়ে গেল, সব কটা সায়েন্টিস্ট উঠে এরকম করে ওদের কাছে সব নমস্কার করছে। কেন? জানি না আমি কেন। কিন্তু তখন তো আমি ছবি তোলায় ব্যস্ত, আমি খালি একবার দেখলাম অন্ধকার হয়ে যাচ্ছে জায়গাটা, দেখি সব দাঁড়িয়ে পড়েছে। ওই দৃশ্যটা অসাধারণ লেগেছিল আমার, যে এত বড় বড় সব সায়েন্টিস্ট, মানে অনেক তাদের জন্য চেয়ার ফেয়ার পেতে দেওয়া হয়েছিল, তারা সব উঠে দাঁড়িয়ে মানে যেন স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে অ্যাকচুয়ালি। তো এটা আমার স্যালিউট টু নেচার। স্যালিউট নেচার। তো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, নেচার তোমাকে ছাড়বে না। সে সর্বশক্তিমান। সর্বশক্তি আলটিমেট। হুম। তুমি একটা ছোলা থেকে তুমি অঙ্কুর তৈরি করতে পারবে না। এই কনভারসেশনটা খুব দরকার ছিল, মানে এই লাস্ট পার্টটা। কেন আমার এখন মনে হয় যে অনেক ক্ষেত্রেই একটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড তৈরি হয়েছে যে এআই ইজ রিপ্লেসিং হিউম্যানস, এবং এটা হচ্ছে। এটা কোথাও গিয়ে হয়তো বোঝা দরকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা ফ্যাক্টর আছে যার নাম হিউম্যান ইন্টেলিজেন্স। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সবকিছু করে দিতে পারে না, সম্ভব নয় এটা। সে একটা প্রসেস ফলো করে। সে কি একটা রবীন্দ্রনাথ তৈরি করতে পারবে? সে কি একটা পিকাসো তৈরি করতে পারবে? কারেক্ট, কারণ সে ফর্মুলায় চলে। সে তো, তাকে তুমি যেটা জিজ্ঞাসা করছো সে সেটাকে, আসলে বিহাইন্ড দ্য থিংস তুমি তো, কারেক্ট। তুমি তো তাকে ডিকটেট করছো যে আমি এই ছবিটা এভাবে আঁকবো, আমি কবিতাটা এভাবে লিখবো। রাজীব দা, তোমার সাথে কথা বলে খুব 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 ভালো লাগলো। থ্যাংক ইউ। এই গল্পটা আমরা আরো কন্টিনিউ করবো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তোমার এক্সপিরিয়েন্স গুলো জানবো, তোমার শহর দেখার
ভিউ পয়েন্টটা জানবো, তোমার পার্সপেক্টিভটা জানবো, তুমি শহর কিভাবে দেখেছো, কিভাবে বদলাচ্ছে শহর সেটা দেখছো, এবং তোমার আরো ওপিনিয়ন্স জানতে চাইবো এই বদলানো সময়ের উপর। নিশ্চয়ই। থ্যাংক ইউ দাদা।